Hello everyone, welcome to today's slide. তোমাদের ফিজিক্যাল সায়েন্স 9-10 কেমিস্ট্রি পার্টের জন্য যে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন সিরিজটা চলছে তার আজকে লেকচার 2। আজকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে কোশ্চেনগুলো করানো হবে সেটা তোমাদের মক টেস্ট হিসেবে দেওয়া ছিল, তো আজকের এই ভিডিওটা তোমরা সেই মক টেস্টের সলিউশন ভিডিও হিসেবেও নিতে পারো। তো আজকের লেকচারটা শুরু করার আগে আগের লেকচারের একটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাইবো। আগের লেকচারের এই কোশ্চেন নাম্বার 3তে অনেকের একটু সমস্যা হয়েছিল, কম্পাউন্ডের নামটা নিয়ে অনেকের একটু কনফিউশন হয়েছিল। দ্যাটস অল ডিউ টু মাই ফল্ট। আমার নামটা লিখতে একটু ভুল হয়েছিল, সেটা আমি একদমই খেয়াল করিনি, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। আজকে আমরা নামটা আরেকবার ক্ল্যারিফাই করে নেব, যাতে যাদের কনফিউশন এখনও রয়েছে তাদের যাতে ক্লিয়ার হয়ে যায়। ওকে, এখানে আমাদের প্রশ্নটা ছিল কিন্তু 2-phenyl propene অন অ্যাসিডিক হাইড্রেশন গিভস। এখানে আমার যে অ্যাসিডিক হাইড্রেশন ছিল এটা আমরা নিয়ে কথা বলেছিলাম, এটা আমাদের মার্কোনিকফ অ্যাডিশনে হতো, অ্যাকর্ডিং টু মার্কোনিকফ অ্যাডিশন। ওকে, এখানে আমাদের 2-phenyl propene আমাদের দেওয়া রয়েছে। ওকে, অ্যান্ড অ্যাকর্ডিং টু মার্কোনিকফ অ্যাডিশন কী হয়ে থাকে, যে আনসিমেট্রিক্যাল অ্যালকিনের যে ডবল বন্ড থাকে তার যে কার্বনের কাছে মোর নাম্বার অফ হাইড্রোজেন থাকবে, যেখানে মোর নাম্বার অফ হাইড্রোজেন থাকবে তার সাথে আমাদের পজিটিভ চার্জটা যুক্ত হবে, আর যেখানে লেস নাম্বার অফ হাইড্রোজেন থাকবে সেখানে আমাদের নেগেটিভ চার্জটা যুক্ত হবে। ওকে, তো এটা ছিল আমাদের মার্কোনিকফ অ্যাডিশন রুল। আর আমরা জানি যে যেখানে মার্কোনিকফ অ্যাডিশন রুলটা হয় বা আমাদের অ্যাসিডিক হাইড্রেশনের ক্ষেত্রে আমাদের কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হয় আর সেটা রিঅ্যারেঞ্জমেন্টও হতে পারে। কিন্তু এই কোশ্চেনটার ক্ষেত্রে পার্টিকুলারলি আমরা দেখেছিলাম যে এখানে নো রিঅ্যারেঞ্জমেন্ট ছিল, এখানে কিন্তু কোনো রিঅ্যারেঞ্জমেন্ট ছিল না। ওকে, এখানে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট ছিল না, তাই আমরা সরাসরি কিন্তু আমাদের মার্কোনিকফ অ্যাডিশন রুলের মাধ্যমে কিন্তু এই কোশ্চেনটা সলভ করতে পারবো। তো আমরা আফটার সলভিং দ্য কোশ্চেন আমরা যে কম্পাউন্ডটা পেয়েছিলাম সেই কম্পাউন্ডের নামটা লিখতে আমার আগের ক্লাসে একটু ভুল হয়েছিল, তো সেটা নিয়ে আমরা বেসিক্যালি আজকে একটু ক্ল্যারিফাই করে নেব। তো এখানে আমাদের যে রিঅ্যাক্ট্যান্টটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের 2-phenyl propene। এর স্ট্রাকচারটা যদি আমি বানাই তাহলে আমি প্রথমে একটা প্রোপিন বানাবো। ওকে, দিস ইজ প্রোপিন। এখানে আমরা যদি পজিশনটা মেনশন করি, তাহলে যদি আমরা নাম্বারিং করি, দিস ইজ 1, 2 অ্যান্ড 3। নাম্বারিং কোথা থেকে শুরু হয়? নাম্বারিং শুরু হয় কিন্তু আমাদের ডাবল বন্ড থেকে। প্রথমে যদি আমাদের প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ থাকে তাহলে সেখানে নাম্বারিংটা প্রথমে হবে, আর যদি প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ না থাকে তাহলে তারপরে যে প্রায়োরিটি দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের মাল্টিপল বন্ড। এখানে আমাদের মাল্টিপল বন্ড, ডাবল বন্ড রয়েছে, তাই এখানে এই কার্বন থেকেই কিন্তু আমাদের নাম্বারিংটা শুরু হবে। তো দিস ইজ 1, 2 অ্যান্ড 3। এইখানে আমাদের সেকেন্ড পজিশনে কিন্তু আমাদের ফিনাইল গ্রুপটা, ফিনাইল সাবস্টিটিউয়েন্ট কিন্তু আমাদের যুক্ত রয়েছে। তো এইখানে যদি আমাদের একটা সাবস্টিটিউয়েন্ট যুক্ত করতে হয় তাহলে এখান থেকে আমাদের একটা হাইড্রোজেন বাদ যাবে, আর এইখানে আমাদের ফিনাইল গ্রুপটা অ্যাড হবে। দিস ইজ আওয়ার ফিনাইল গ্রুপ। ওকে, তো দিস ইজ আওয়ার রিঅ্যাক্ট্যান্ট। এইটার আমরা অ্যাসিডিক হাইড্রেশন করব। এইটার যদি আমরা এবার অ্যাসিডিক হাইড্রেশন করি তাহলে আমরা কি পাবো? এটা হয়ে থাকে আমাদের ডাইলুট H2SO4 এর প্রেজেন্সে। এটা আমাদের কি দেয়? H+ আয়ন দেয়। ওকে, আর এখানে আমাদের ফাইনাল প্রোডাক্টটা কি তৈরি হয়? ফাইনাল প্রোডাক্ট আমাদের কাছে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি হয়। ওকে, অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি হয়। তো আমাদের ফাইনাল প্রোডাক্টটা এরকম তৈরি হয়েছিল। ওকে, সো দিস ইজ আওয়ার ফাইনাল প্রোডাক্ট। এবার এই প্রোডাক্টের নামটা কি হবে সেটা আমরা একবার দেখে নেব। এখানে আমাদের নামটা হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ রয়েছে, দ্যাট ইজ অ্যালকোহল, আর এইখানে আমাদের রয়েছে একটা সাবস্টিটিউয়েন্ট। ওকে, আর নেমিং কোথা থেকে শুরু হয়? নেমিং শুরু হয় যেখানে যেখানে আমাদের প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ রয়েছে সেখান থেকে, যদি সেটা কার্বন কন্টেনিং প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ হয় তবে। এবার যদি প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের মধ্যে যদি আমাদের কার্বন না থাকে, যেমন অ্যালকোহলের মধ্যে কিন্তু কার্বন নেই, তাই এটাকে নাম্বারিং সেই দিক থেকে হবে যেখানে আমরা কম নাম্বার পাবো, এখানে আমাদের নাম্বারিংটা কম হবে। আমরা দেখতে পাচ্ছি আমি যদি দুই দিক থেকে নাম্বারিং করি তাহলে 2 পজিশনে আসছে, অ্যালকোহল 2 পজিশনে আসছে, তাই আমরা যে কোনো একটা দিক থেকে আমরা এখানে নাম্বারিং করতে পারবো।
তো আমরা এখানে 1 2 3 এইভাবে নাম্বারিং করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি দিস ইজ আওয়ার সাবস্টিটিউয়েন্ট অ্যান্ড দিস ইজ আওয়ার প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। ওকে, এবার আইইউপিএসি নেমিংয়ের ক্ষেত্রে আমাদের যে রুলটা থাকে, ওকে আমি এটা নেক্সট স্লাইডে একটু এক্সপ্লেন করি। ওকে, এর নেমিংটা আমরা নেক্সট স্লাইডে দেখে নিচ্ছি। ওকে, এখানে আমাদের কি কি কম্পোনেন্ট রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ রয়েছে, দিস ইজ আওয়ার প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, আর এইটা রয়েছে আমাদের সাবস্টিটিউয়েন্ট। ওকে, এইবার আমাদের যে রুলটা রয়েছে আইইউপিএসি নেমিংয়ের যে আমাদের রুল, সে রুলটা আমি এখানে নিচে লিখে দিচ্ছি। প্রথমে আমাদের রুলটা যেটা হচ্ছে, এখানে আমাদের প্রিফিক্স 1 আসবে, প্রিফিক্স 1, দেন উই হ্যাভ প্রিফিক্স 2, ওকে, তারপরে আমাদের আসে ওয়ার্ড রুট, ওকে, এরপরে আমাদের সাফিক্স 1 অ্যান্ড দেন সাফিক্স 2, ওকে। এইবার এই প্রিফিক্স 1 অ্যান্ড প্রিফিক্স 2 গুলো কি, সাফিক্স 1 সাফিক্স 2 অ্যান্ড ওয়ার্ড রুট, এই জিনিসগুলো কি এগুলো আমরা একবার দেখে নেব। এইখানে আমাদের যে প্রিফিক্স 1টা রয়েছে, প্রিফিক্স 1টা আমাদের সাবস্টিটিউয়েন্টটাকে রেফার করে, দিস ইজ সাবস্টিটিউয়েন্ট, ওকে। প্রিফিক্স 2টা আমাদের সাইক্লো, যদি সাইক্লিক কম্পাউন্ড হয় তাহলে প্রিফিক্স 2টা সাইক্লো হয়। এরপরে আমাদের যে ওয়ার্ড রুটটা রয়েছে সেটা রেফার করে নাম্বার অফ কার্বন ইন প্রিন্সিপাল কার্বন চেন, ওকে, নাম্বার অফ কার্বন ইন প্রিন্সিপাল কার্বন চেন, প্রিন্সিপাল কার্বন চেন, ওকে। এইটা কীরকম হয়ে থাকে তোমরা অনেকেই জানো, যদি একটা কার্বন হয় তাহলে এখানে মেথ হয়, দুটো কার্বন হলে এখানে 1 কার্বন 2 কার্বন এথ, তিনটে কার্বন হলে এখানে প্রোপ, চারটে কার্বন হলে এখানে কি হয় বিউট, পাঁচটা হলে এখানে পেন্ট, ছটা হলে হেক্স, ওকে, এইভাবে তোমরা জানো। এরপরে ওকে, সাতটা হলে হেপ্ট, আটটা হলে অক্ট, নটা হলে নন, আর 10টা হলে ডেক, ওকে। এরপরে আমাদের যে সাফিক্স 1টা রয়েছে, সাফিক্স 1টা আমাদের কি ডিনোট করে, সাফিক্স 1টা আমাদের স্যাচুরেশনটাকে ডিনোট করে, স্যাচুরেশন, স্যাচুরেশন অফ অ্যালকেন, স্যাচুরেশন অফ, স্যাচুরেশন অফ দ্য কম্পাউন্ড, মানে কম্পাউন্ডটা কতটা স্যাচুরেট বা আনস্যাচুরেট সেটা ডিনোট করে। এইখানে আমাদের এইটা কি হয়ে থাকে মূলত, এইটা আমাদের হয়ে থাকে এন, ইন অ্যান্ড আইন। এনটা হয়ে থাকে ফর সিঙ্গল বন্ড, কার্বন কার্বন সিঙ্গল বন্ড ডেফিনেটলি, এটা শুধুমাত্র কার্বন কার্বন সিঙ্গল বন্ডের ক্ষেত্রে, এটা কার্বন কার্বন ডাবল বন্ডের ক্ষেত্রে, এটা কার্বন কার্বন ট্রিপল বন্ডের ক্ষেত্রে, ওকে। এরপরে এটা ডিগ্রি অফ স্যাচুরেশনটাকে ডিনোট করে বা ডিগ্রি অফ আনস্যাচুরেশন। এরপরে আমাদের যে সাফিক্স 2টা রয়েছে, এই সাফিক্স 2টা কি রেফার করে, এটা আমাদের ডিনোট করে আমাদের প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপটাকে, দিস ইজ প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ বা পিএফজি, দিস ইজ আওয়ার পিএফজি, ওকে। এইবার আমাদের কি কি সাবস্টিটিউয়েন্ট থাকলে আমাদের প্রিফিক্স 1টা কি হবে, ওকে। তারপরে আমাদের সাফিক্স 1 তো ঠিকই আছে, এটা আমাদের এন ইন আইন এটাই হয়। আর এরপরে যে সাফিক্স 2টা কোন কোন প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে কি কি সাফিক্স 2 ইউজ হবে, তো সে সমস্ত বিষয় কিন্তু আমাদের একটু লেন্দি হয়ে যাবে, সেটা আইইউপিএসি নোমেনক্লেচারের ক্ষেত্রে সেটা দেখতে হবে, তখন সেটার জন্য আবার ডেডিকেটেডলি ভিডিও লাগবে, ওকে। আমাদের আইইউপিএসি নোমেনক্লেচার থেকে কিন্তু আমাদের একটা প্রশ্ন কিন্তু আসে, যে কোনো এক্সামে আসে, ওকে, সরাসরি যে প্রশ্নটা আসে সেটা কিন্তু অনেকটা সহজ হয়ে থাকে, তো সেটা কিন্তু আমাদের ইজি স্কোরিং মার্ক হয়, ওকে। তো অনেকের কিন্তু আইইউপিএসি নামকরণ বা নোমেনক্লেচার এটা কিন্তু অনেকের ক্লিয়ার রয়েছে বা জানা আছে, কিন্তু যারা তোমরা আইইউপিএসি নোমেনক্লেচারের জন্য একটা ডেডিকেটেড লেকচার চাইছো, ওয়ান শট ভিডিও, ডেডিকেটেড ওয়ান শট লেকচার, তো সেটার জন্য কিন্তু তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাবে। যদি তোমরা যদি আমি 10টা কমেন্ট পাই, ওকে, অনলি 10 কমেন্ট, যদি 10টাও কমেন্ট আমি পাই ফর ডেডিকেটেড লেকচার, ফর ডেডিকেটেড লেকচার,
on IUPAC nomenclature, তাহলে কিন্তু আমি এটার জন্য একটা ওয়ান শট ভিডিও নিয়ে আসবো, ওয়ান শট লেকচার, যেখানে তোমাদের IUPAC নোমেনক্লেচারটা অনেক ডিটেলসে করানো হবে। ওকে, উইথ প্লেন্টি অফ এক্সাম্পলস। ওকে, 50-60টা মতো এক্সাম্পল নিয়ে আমরা কিন্তু সেখানে সেই পুরো বিষয়টা ক্লিয়ার করব। ওকে, যদি তোমাদের কারো সমস্যা থাকে বা কারো প্রয়োজন থাকে যে আমার IUPAC নোমেনক্লেচারটা তেমন ক্লিয়ার নেই, তো তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। যদি আমি 10টা কমেন্ট পাই তাহলে আমি সেটার জন্য একটা ওয়ান শট লেকচার নিয়ে আসবো। ওকে, তো আমাদের আগের প্রশ্নটা দেখা যাক যেখানে আমরা ছিলাম। তো এখানে আমাদের রুলটা কি হলো, প্রিফিক্স 1, প্রিফিক্স 2, ওয়ার্ড রুট, সাফিক্স 1 অ্যান্ড সাফিক্স 2। এখন কোনটা বিষয় কী কী জিনিসকে রেফার করে সেটাও আমরা দেখলাম। প্রিফিক্স 1টা আমাদের সাবস্টিটিউয়েন্টকে বোঝায়, প্রিফিক্স 2 ইজ ফর সাইক্লো, প্রিফিক্স এরপরে ওয়ার্ড রুট হচ্ছে নাম্বার অফ কার্বন ইন প্রিন্সিপাল কার্বন চেন। আমাদের যে প্রিন্সিপাল কার্বন চেনটা রয়েছে সেখানে নাম্বার অফ কার্বন কতটা রয়েছে সেটাকে এটা ডিনোট করে। এখানে একটা কার্বন থাকলে মেথ, তারপরে একই রকমভাবে দুটোর জন্য এথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক, নন ডেক। ওকে, 10টার পরে ওয়ান ডেক, ডাইডেক, ট্রাইডেক, কোয়াড ডেক, পেন্ট ডেক, হেক্স ডেক, এগুলো চলতে থাকে, তেমন দরকার পড়ে না, 10টা অবধি দরকার পড়ে। ওকে, এরপরে আমাদের সাফিক্স 1 যেটা আমাদের ডিগ্রি অফ স্যাচুরেশন অথবা ডিগ্রি অফ আনস্যাচুরেশনটাকে আমাদের ডিনোট করে, যেখানে আমরা এন ইন আইন, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের জন্য আমরা এন ইউজ করি, ডাবল বন্ডের জন্য আমরা ইন ইউজ করি, অ্যান্ড আইন ফর ট্রিপল বন্ড। এবার আমরা সাফিক্স 2তে কি ইউজ করি, সাফিক্স 2তে আমাদের ইউজ হয় প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ যেটা থাকবে তার জন্য একটা আলাদা আলাদা সাফিক্স 2 কিন্তু রয়েছে অ্যালোকেটেড। ওকে, তো আমাদের এই যে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, এবার কিছু কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু একটার বেশি প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ থাকতে পারে। এবার যে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের প্রেফারেন্স বেশি থাকবে সেটা হবে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, আর পরের ফাংশনাল গ্রুপটা কিন্তু আমাদের সাবস্টিটিউয়েন্ট হয়ে যাবে। ওকে, তো এগুলো কিন্তু সেই চ্যাপ্টারে আমরা ডেডিকেটেডলি দেখব, যদি তোমাদের ডিমান্ড থাকে তাহলে সেই চ্যাপ্টারটা আসবে। ওকে, এখন আমাদের এই ক্ষেত্রে আমরা দেখে নেব যে আমাদের অ্যালকোহল যেটা রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র একটাই ফাংশনাল গ্রুপ রয়েছে, তাই এটা প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ হয়ে যাবে। ওকে, আর এইটা যেটা রয়েছে এটা সাবস্টিটিউয়েন্ট, অলওয়েজ সাবস্টিটিউয়েন্ট। ওকে, তো এইখানে আমরা একবার দেখে নেব যে নামগুলো কি কি হতে পারে। এইখানে অ্যালকোহলের জন্য, অ্যালকোহল যখন আমাদের পিএফজি থাকবে, প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, তখন এর ক্ষেত্রে সাফিক্স 2টা কি হয়, এর ক্ষেত্রে সাফিক্স 2 যেটা হয় সেটা হচ্ছে অল। সাফিক্স 2 কি ইউজ হয়, অল। ওকে, আর এই অ্যালকোহল এটাই যখন আমাদের সাবস্টিটিউয়েন্ট হিসেবে অ্যাক্ট করে, তখন কিন্তু এই অ্যালকোহলের জন্যই যে আমাদের প্রিফিক্স ইউজ হবে, প্রিফিক্স 1, এর জন্য যে প্রিফিক্স 1টা ইউজ হবে, প্রিফিক্স 1 সেটা হচ্ছে আমাদের হাইড্রক্সি। ওকে, হাইড্রক্সি। এখানে যেহেতু অ্যালকোহলটা আমাদের প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, তাই আমাদের সাফিক্স 2 ইউজ হবে, দ্যাট ইজ আওয়ার অল। ওকে, এইবার আমাদের এখানে যে সাবস্টিটিউয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের ফিনাইল গ্রুপ। ওকে, এইটা আমাদের একটা নর্মাল বেঞ্জিন। এই বেঞ্জিনে যদি আমরা একটা ভ্যালেন্সি ফ্রি করি, তখন এটাকে বলা হয় কিন্তু আমাদের ফিনাইল। ওকে, দিস ইজ নোন অ্যাজ ফিনাইল। ওকে, তো আমরা এখানে দেখতে পেলাম প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ অ্যান্ড সাবস্টিটিউয়েন্ট দুটোর নাম আমরা দেখে নিলাম, এখানে কী কী ইউজ হবে। এবার আমরা নামকরণটা কিন্তু অনায়াসে করতে পারবো। ওকে, তো এটা একবার করে নিই আমরা। 1 2 3 আমরা 3 মেম্বার এখানে দেখতে পাচ্ছি। আমাদের প্রিন্সিপাল যে কার্বন চেন সেটা কিন্তু আমাদের এইটা, দিস ইজ প্রিন্সিপাল কার্বন চেন। ওকে, আর উপরে নিচে আমাদের পিএফজি রয়েছে, নিচে সাবস্টিটিউয়েন্ট রয়েছে। এবার আমরা নামটা একবার দেখে নেব। ওকে, এইবার প্রথমে কি ইউজ হয়, প্রথমে ইউজ হয় প্রিফিক্স 1, যেখানে আমরা সাবস্টিটিউয়েন্টটাকে ইউজ করি। সাবস্টিটিউয়েন্ট আমাদের এখানে কি রয়েছে, ফিনাইল রয়েছে, আমাদের সাবস্টিটিউয়েন্ট ইজ আওয়ার ফিনাইল। আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে প্রিফিক্স 1, সাফিক্স 1 অ্যান্ড সাফিক্স 2 এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের উইথ পজিশন মেনশন করতে হয়, এটা আমাদের পজিশনের সাথে কিন্তু মেনশন করতে হয়। এইবার এখানে আমাদের যে সাবস্টিটিউয়েন্ট রয়েছে যেটা আমাদের ফিনাইল, সেটারও আমাদের পজিশন হিসেবে উল্লেখ করতে হবে, এর পজিশন হচ্ছে 2। ওকে, এর পজিশন হচ্ছে 2, তাই আমরা এখানে লিখব 2 ফিনাইল। ওকে, 2 ফিনাইল, প্রথমে আমাদের প্রিফিক্স 1 ইউজ হবে, 2 ফিনাইল। এরপরে আমাদের প্রিফিক্স 2 কিন্তু ইউজ হবে না, যেহেতু এটা সাইক্লিক কম্পাউন্ড না। ওকে, এটা আমাদের একটা স্ট্রেট কম্পাউন্ড,
তাই এখানে আমাদের প্রিফিক্স টুটা ইউজ হবে না। এরপরে আমাদের ওয়ার্ড রুট রয়েছে, ওয়ার্ড রুটের মধ্যে আমাদের নাম্বার অফ কার্বনটা আমাদের বলতে হবে, প্রিন্সিপাল কার্বন চেন। প্রিন্সিপাল কার্বন চেনে আমরা দেখতে পাচ্ছি 1, 2 অ্যান্ড 3 কার্বন রয়েছে, তাই এটা 3 কার্বন মেম্বারের একটা চেন। তাই আমরা এখানে কি লিখব, 3 কার্বনের জন্য আমাদের প্রোপ ইউজ হয়, তো আমরা কি লিখব, প্রোপ। ওকে, এইবার আমরা দেখতে পাচ্ছি ডাবল অ্যান্ড ট্রিপল বন্ড কিন্তু এখানে নেই, ডাবল ট্রিপল বন্ড নেই, তাই আমরা এখানে কি লিখতে পারবো, এন। কি লিখবো, এন। তো প্রোপেন। এইবার আমাদের লিখতে হয়, হ্যাঁ সাফিক্স 1 কিন্তু আমাদের হয়ে গেল, এন, এন লিখলাম আমরা। এরপরে সাফিক্স 2 লিখবো আমরা, প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ আমাদের রয়েছে অ্যালকোহল, এর জন্য কি ইউজ হয়, অল। তো এটাও কিন্তু আমাদের পজিশনটাকে মেনশন করে বলতে হবে। তো আমাদের অ্যালকোহল যেটা যেখানে আমাদের যুক্ত রয়েছে সেটা হচ্ছে কিন্তু আমাদের সেকেন্ড পজিশন, আমাদের অ্যালকোহলটা যুক্ত রয়েছে। ওকে, তো এটা হয়ে যাবে টু অল। ওকে, টু অল। এইবার এইটাকে প্রোপেন টু অলটাকে কিন্তু টু প্রোপেনলও লেখা যায়। ওকে, আমি এখানে মেনশন করে দিচ্ছি প্রোপেন টু অল, প্রোপেন টু অল, এটাকে কিন্তু আমাদের টু প্রোপেনল, টু প্রোপেনলও লেখা যায়। ওকে, তাই এর নামটা আমরা আর একটা কী লিখতে পারবো, এর নামটা আর একটা লেখা যায় যে টু ফিনাইল, টু ফিনাইল টু প্রোপেনল। ওকে, আশা করি এবার তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। যাদের, আমি আবারও বলছি, যাদের আইইউপিএসসি নোমেনক্লেচারটা একদম ক্লিয়ার নেই, তোমরা অবশ্যই সেটা ক্লিয়ার করে নেবে। ওকে, কারণ আইইউপিএসসি নোমেনক্লেচার থেকে কিন্তু একটা সরাসরি ডাইরেক্ট কোশ্চেন তোমরা পাবে। ওকে, তাই আইইউপিএসসি নোমেনক্লেচার যদি তোমাদের সেটার আলাদা লেকচার চাই, তাহলে অবশ্যই সেটা কমেন্টে তোমরা জানাবে। ওয়ান্স আই গেট 10 কমেন্ট, তখন কিন্তু আমি একটা এটার জন্য ডেডিকেটেডলি ওয়ান শট লেকচার নিয়ে আসবো। ওকে, তো এটা আমরা ফাইনাল আনসার কি পেয়ে যাব, এখানে আমাদের ফাইনাল আনসার কিন্তু হয়ে যাবে this one, sorry, this one, 2-phenyl 2-propanol। ওকে, তো এটারও নাম কি হয়ে যাবে, 2-phenyl 2-propanol। ওকে, ওকে, এবার আমরা ওয়ান বাই ওয়ান আজকের লেকচারে কোশ্চেনগুলো নিয়ে নেব। আমাদের কাছে প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু বোরস অ্যাটমিক মডেল, according to Bohr's atomic model, if the speed of electron increases, ওকে, যদি ইলেকট্রনের গতি বৃদ্ধি পায় তাহলে বোরের পারমাণবিক মডেল অনুসারে এই ফলোয়িং যে অপশনগুলো রয়েছে এর মধ্যে কোনটা ট্রু। ওকে, তো আমরা একবার দেখে নিই যে বোরস অ্যাটমিক মডেলটা কী বলে, সেটা কার কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। ওকে, আমাদের যে প্রথমে আমরা দেখে নেব যে বোরস অ্যাটমিক মডেল যেটা রয়েছে, বোরস অ্যাটমিক মডেল, এই যে বোরস অ্যাটমিক মডেল, এইটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেবল only for single electron species। ওকে, তার আগে আমি বলিনি এটা ফর হাইড্রোজেন অ্যাটম। বোর তার যে অ্যাটমিক মডেল দিয়েছিলেন সেটা কিন্তু দেওয়া ছিল ফর হাইড্রোজেন অ্যাটম। ওকে, হাইড্রোজেন অ্যাটম। এখন আমরা জানি যে হাইড্রোজেন যে অ্যাটম, এই অ্যাটমটা কিন্তু আমাদের সিঙ্গেল ইলেকট্রন একটা অ্যাটম, এই অ্যাটমের মধ্যে আমাদের একটা ইলেকট্রন রয়েছে। তাই এই যে আমাদের বোরস অ্যাটমিক মডেল, এইটা কিন্তু শুধুমাত্র যে আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তেমনটা কিন্তু না। আমাদের যে সমস্ত স্মলার অ্যাটমসগুলো রয়েছে তাদেরকে যদি আমরা সিঙ্গেল ইলেকট্রন স্পিসিসে কনভার্ট করতে পারি, তবে সে সমস্ত সিঙ্গেল ইলেকট্রন স্পিসিসের জন্য কিন্তু আমাদের বোরস অ্যাটমিক মডেলটা ইকুয়ালি অ্যাপ্লিকেবল হবে। যেমন আমি যদি এখানে একটা এক্সাম্পল নিই, যে আমাদের কাছে হিলিয়াম রয়েছে, হিলিয়ামের কাছে আমরা জানি হিলিয়াম ইজ 2He4, মানে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, মানে হিলিয়ামের কাছে দুটো ইলেকট্রন রয়েছে, দুটো প্রোটন রয়েছে। এখন আমি যদি হিলিয়াম থেকে একটা ইলেকট্রন বের করে নিই তাহলে এটা হয়ে যাবে হিলিয়াম প্লাস, অ্যান্ড ইট উইল হ্যাভ অনলি 1 ইলেকট্রন। ওকে, একই রকমভাবে আমি যদি লিথিয়ামের কথা বলি, তাহলে এখানে আমাদের 3টে ইলেকট্রন রয়েছে, তাহলে এটাকে যদি আমি +2 বানিয়ে ফেলি তাহলে এটাতেও আমরা একটা ইলেকট্রন পাবো। একই রকমভাবে আমরা যদি বেরিলিয়ামের ক্ষেত্রে দেখি, এটাকে যদি আমি +3 বানিয়ে ফেলি তাহলে এর ক্ষেত্রেও কিন্তু 1 ইলেকট্রন আমরা পাবো। এইরকম যদি আমরা সিঙ্গেল ইলেকট্রন স্পিসিস বানাতে থাকি
তখন সে সমস্ত সিঙ্গেল ইলেকট্রন স্পিসিসের ক্ষেত্রেও কিন্তু বোরস অ্যাটমিক মডেলটাও অ্যাপ্লিকেবল হবে। তাই আমরা এখানে লিখতে পারবো ফর সিঙ্গেল ইলেকট্রন স্পিসিস অনলি। ওকে, এখানে সিঙ্গেল ইলেকট্রন স্পিসিস কি কি রয়েছে আমি যদি এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, আমাদের বেরিলিয়াম 3+, অ্যান্ড সো অন। ওকে, বোরস অ্যাটমিক মডেল এখানে কি কি বলা ছিল আমরা পোস্টুলেটসগুলো একবার দেখে নেব, যে বোরের দ্বারা কি কি বলা হয়েছিল ইন বোরস অ্যাটমিক মডেল। প্রথমে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে ইলেকট্রন যেটা আমাদের রয়েছে সেটা নিউক্লিয়াসের চারপাশে একটা কিন্তু স্টেবল সার্কুলার অরবিটে, ওকে, একটা স্টেবল সার্কুলার অরবিটে কিন্তু সেটা রিভলভ করে, একটা স্টেবল সার্কুলার অরবিটে সেটা রিভলভ করে, আর সেটা কিন্তু কোনো রেডিয়েশনকে এমিট করে না, সেটা কোনো রেডিয়েশন এমিট করে না। ওকে, তো এটা কিন্তু বলা হয়েছিল ফার্স্ট পোস্টুলেট, তো সেটা আমরা লিখে নেব। ইলেকট্রন in an atom revolve around the nucleus in a certain একটা নির্দিষ্ট in a certain circular stable orbit without emitting any radiation. Okay, without emitting any radiation. প্রথমে বোর কি বলেছিল, যে যে নিউক্লিয়াসটা রয়েছে তার চারপাশে একটা স্টেবল সার্কুলার অরবিটে ইলেকট্রন কিন্তু রিভলভ করে, আর সেটা কোনো রেডিয়েশন কিন্তু এমিট করে না, কোনো রেডিয়েশন এমিট করে না। ওকে, কারণ রেডিয়েশন যদি এমিট করে তাহলে কিন্তু ইলেকট্রনের যে এনার্জি সেটা কিন্তু লুজ হবে, আর ইলেকট্রন ধীরে ধীরে তার যে গতিপথ সেটা হারিয়ে ফেলবে, আর সেটা ধীরে ধীরে কার কাছে চলে আসবে, নিউক্লিয়াসের কাছে চলে আসবে, আর সেটা ইভেনচুয়ালি নিউক্লিয়াসের মধ্যে এসে কিন্তু পতিত হবে। ওকে, ইট উইল ইভেনচুয়ালি ফলস ইনসাইড দ্য নিউক্লিয়াস, আর এভাবে কিন্তু নিউক্লিয়াসের যে স্টেবিলিটি সেটা কিন্তু আর এক্সপ্লেন করা সম্ভব হবে না। তাই কি বলেছিলেন বোর, কি বলেছিল, যে বোর বলেছিল যে এই যে ইলেকট্রনগুলো কিন্তু কোনো রেডিয়েশন এমিট করতে পারবে না। ওকে, সেকেন্ডলি কি বলা হয়েছিল, সেকেন্ড যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে ইলেকট্রনের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন is quantized. Electron is quantized. মানে ইলেকট্রনের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা কিন্তু যে কোনো কিছু হতে পারে না। ওকে, সেটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ইন্টিগ্রাল মাল্টিপল হবে। ওকে, মানে যে কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যেটা যেটা বলা হয়েছিল h/2π এর মাল্টিপল হবে। ওকে, এর পূর্ণ সংখ্যার গুণাঙ্ক হবে। ওকে, মানে এটাকে যদি ম্যাথামেটিক্যালি যদি এক্সপ্রেস করি তাহলে এইখানে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, দ্যাট ইজ mvr, আর এটা হয় আমাদের h/2π এটার মাল্টিপল। ওকে, এখানে n ইজ দ্য মাল্টিপল, n ইজ হোল নাম্বার, এখানে nটা কি হোল নাম্বার। ওকে, তো এটা বলা হয়েছিল। এছাড়া এখানে আমাদের এই প্রশ্নটায় আমাদের প্রয়োজন হবে কিন্তু ইলেকট্রনের স্পিড। ওকে, আমরা একবার স্পিডটা দেখে নেব। তো অ্যাকর্ডিং টু বোরস অ্যাটমিক মডেল দ্য স্পিড অফ ইলেকট্রন, এইটা কি আমাদের কাছে রয়েছে, এটা হচ্ছে আমাদের vn, যে কোনো n অরবিটালে স্পিড অফ ইলেকট্রন in an orbital অথবা in nth orbital, যে কোনো n অরবিটালে ইলেকট্রনের স্পিডটা কত হবে সেটা হচ্ছে আমাদের 2.2 × 10⁶
z/n মিটার পার সেকেন্ড। ওকে, এইটা হচ্ছে আমাদের কাছে স্পিড। এখন এইখানে আমাদের যে z ইজ আওয়ার অ্যাটমিক নাম্বার, দিস ইজ আওয়ার অ্যাটমিক নাম্বার। এখন এই যে অ্যাটমিক নাম্বার, দিস ইজ কনস্ট্যান্ট ফর আ সিঙ্গেল অ্যাটম, দিস ইজ কনস্ট্যান্ট ফর আ সিঙ্গেল অ্যাটম, সিঙ্গেল অ্যাটম। এখন আমাদের প্রশ্নে কি বলা হয়েছিল যে অ্যাকর্ডিং টু বোরস অ্যাটমিক মডেল, যদি ইলেকট্রনের স্পিডটা বেড়ে যায়, যদি স্পিডটা আমরা বাড়িয়ে দিই, স্পিড যদি বাড়িয়ে দিই তাহলে কি হবে? ওকে, এখন আমরা ইলেকট্রনের স্পিড বাড়িয়ে দিচ্ছি মানে আমরা একটাই অ্যাটমের কথা বলছি, সেম অ্যাটমের ইলেকট্রনের কথা বলা হচ্ছে। আমি আমার কাছে একটা অ্যাটম রয়েছে, এর চারপাশে কিন্তু একটা ইলেকট্রন রিভলভ করছে, আর আমি এর স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। এই ইলেকট্রন আমি স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, তো আমি এই ইলেকট্রনে যদি কথা বলি তাহলে আমি একটা সিঙ্গেল অ্যাটম নিয়েই কথা বলছি। ওকে, তো আমার কাছে অ্যাটমটা কিন্তু সেম থাকছে। ওকে, তো এই ক্ষেত্রে আমার যদি অ্যাটমটা সেম থাকে, ইফ দ্য অ্যাটম ইজ সেম, ইফ দ্য অ্যাটম ইজ সেম, দেন z ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমাদের যে অ্যাটমিক নাম্বার সেটা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে, কনস্ট্যান্ট। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে 2.2 × 10⁶ এটা একটা কনস্ট্যান্ট নাম্বার, জেডটাও যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আমরা যদি কনস্ট্যান্টটা সরিয়ে দিই তাহলে আমরা একটা প্রপোর্শনাল সাইন পাবো। এইখান থেকে যদি আমরা লেখার চেষ্টা করি ফ্রম দিস ওয়ান, তাহলে আমরা কি দেখতে পাবো যে আমাদের যে vnটা রয়েছে দ্যাট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু n। ওকে, নাম্বার অফ অরবিটালের সাথে কিন্তু আমাদের ভেলোসিটি অফ ইলেকট্রন এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। এর মানে কি, যদি আমরা স্পিডটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের অরবিটালের যে সংখ্যা এটা কিন্তু কমে আসবে, অরবিটালের সংখ্যা কমে আসবে। মানে আমরা যদি ভেলোসিটি অফ ইলেকট্রন ইন এনি n অরবিটাল যদি আমরা বাড়িয়ে ফেলি তাহলে এখান থেকে কি হবে, আমাদের নাম্বার অফ অরবিটালটা কমে আসবে। এখান থেকে আমরা আর কি বলতে পারি, যদি নাম্বার অফ অরবিটালটা কমে যায়, ওকে, নাম্বার অফ অরবিটাল কমে যাওয়ার মানে কি, ইলেকট্রনের সব থেকে কাছে যে অরবিটটা থাকে, নাম্বার অফ অরবিট কমে আসা, এর মানে কি, ইলেকট্রনের সব থেকে কাছে যে অরবিটটা থাকে সেটা হচ্ছে 1, দিস ইজ সেকেন্ড অরবিট, দিস ইজ থার্ড অরবিট, যেটাকে আমরা এখন শেল নাম্বার বলি। অরবিটটা পুরনো কথায় বলা হতো, আগে বলা হতো অরবিট, এখন অ্যাকর্ডিং টু নিউ কনসেপ্ট এটাকে শেল নাম্বার বলা হয়। ওকে, তো শেল অথবা অরবিট একই কথা। তো অরবিট 1, 2, 3 মানে থার্ড অরবিট, ফোর্থ অরবিট। তো অরবিট সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে নিউক্লিয়াস থেকে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। এইবার অরবিট সংখ্যা যদি আমরা যদি এই দিকে আসি, অরবিট সংখ্যা কমবে। আমরা যদি এইদিকে আসি তাহলে এনটা কমছে, ডিস্টেন্স বাড়ছে, আর এখানে কি হচ্ছে, এনটাও বাড়ছে। আমরা যদি এই দিক থেকে নিউক্লিয়াসের দিকে আসি তাহলে আমাদের এন কমছে, দেখো এনের সংখ্যা কমছে, 4, 3, 2, 1 কমছে। আমরা যদি এই দিকে যাই তাহলে আমাদের 1, 2, 3, 4 অরবিট সংখ্যা বাড়ছে, ডিস্টেন্সটাও বাড়ছে ফ্রম দ্য নিউক্লিয়াস। আমরা যদি দূর থেকে নিউক্লিয়াসের কাছে আসি তাহলে আমাদের অরবিট সংখ্যাটা কমছে, এন ইজ ডিক্রিজিং, অ্যান্ড সাইমেন্টেনিয়াসলি অ্যাট দ্য সেম টাইম ডিস্টেন্স ইজ অলসো ইনক্রিজিং। ডিস্টেন্স ইজ অলসো ডিক্রিজিং ফ্রম দ্য নিউক্লিয়াস থেকে দূরত্বটা কমছে। তাই আমরা এখানে কি বলতে পারবো, যদি আমাদের এনটা যদি কমে আসে তাহলে আমরা কি বলতে পারবো, ডিস্টেন্স ইজ ডিক্রিজিং, ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস ইজ ডিক্রিজিং। ওকে, এবার আমরা অপশনটা দেখে নেবো কোন অপশনটা ম্যাচ করছে। এইখানে আমরা দেখছি ইলেকট্রন গোজ অ্যাওয়ে ফ্রম দ্য নিউক্লিয়াস, দূরে সরে যাবে না, কাছে আসবে। ইলেকট্রন কামস ক্লোজ টু নিউক্লিয়াস, ইয়েস, দিস ইজ দ্য আনসার। এরপরে কি বলা হচ্ছে, ইলেকট্রন রিমেইনস অ্যাট দ্য সেম ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, নট পসিবল। এরপরে নান অফ দিস, নো। আমাদের আনসার কোনটা হয়ে যাবে, ইলেকট্রন কামস ক্লোজ টু দ্য নিউক্লিয়াস। এরপরে আমাদের কাছে যে প্রশ্নটা রয়েছে এখানে বলা হচ্ছে এই কম্পাউন্ডটার ডিহাইড্রেশন করতে হবে। ওকে, ডিহাইড্রেশনের ফলে কি পাওয়া যাবে? ওকে, তো ডিহাইড্রেশনটা কী জিনিস আমরা দেখে নেব। ডিহাইড্রেশনের অর্থ হচ্ছে রিমুভাল অফ ওয়াটার। দিস মিনস রিমুভাল
রিমুভাল অফ ওয়াটার, ওকে, জলটা বের করে দেওয়া। ওকে, এবার এইটা নর্মালি হয় না, দিস হ্যাপেন্স ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড H2SO4। ওকে, এইখানে এই যে কনসেন্ট্রেটেড H2SO4 এইটা কিন্তু একটা ডিহাইড্রেটিং এজেন্ট। ডিহাইড্রেটিং এজেন্টের মানে কি, যার প্রেজেন্সে জলটা বেরিয়ে যায়, ডিহাইড্রেটিং এজেন্ট। ওকে, আর এটা এখানে ক্যাটালিস্ট হিসেবেও কাজ করে। ওকে, এটাকে ক্যাটালিস্টও বলা যায়। ওকে, এইবার এই রিয়াকশনটা কিভাবে হবে সেটা আমরা দেখে নেব। আমাদের কাছে যে কম্পাউন্ডটা রয়েছে সেটা হচ্ছে এই কম্পাউন্ডটা OH। ওকে, এখন অক্সিজেনের কাছে কি রয়েছে, লোন পেয়ার রয়েছে। এই রিয়াকশনটা কার উপস্থিতিতে হয়, ইন দ্য প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4। আর এই কনসেন্ট্রেটেড H2SO4 কী দেবে, H+ দেবে। এইবার আমাদের কাছে এই যে অক্সিজেনের উপর লোন পেয়ারটা রয়েছে, এইটা হচ্ছে কিন্তু একটা নিউক্লিওফাইল মানে যেটা পজিটিভ চার্জকে খুঁজবে, মানে যার পজিটিভ চার্জের প্রতি একটা অ্যাফিনিটি রয়েছে। তো এই যে আমাদের নিউক্লিওফাইল, এইটা কিন্তু কাকে অ্যাটাক করবে, প্রোটনকে অ্যাটাক করবে, যেটা কে দেবে, কনসেন্ট্রেটেড H2SO4। এই প্রোটনকে অ্যাটাক করবে এই নিউক্লিওফাইল। এর ফলে কি হবে, এই প্রোটনটাকে টেক আপ করে নেবে, নিয়ে নেবে। ওকে, তো এর পরে স্টেপে কি তৈরি হবে, এর পরের স্টেপে তৈরি হবে CH2। এরপরে এই দুটো হাইড্রোজেনকে কিন্তু টেক আপ করে নেবে, আর এর ফলে কিন্তু অক্সিজেনের উপরে একটা পজিটিভ চার্জ ডেভেলপ হয়ে যাবে। এবার অক্সিজেন, আমরা এর আগের লেকচারেও দেখেছিলাম যে অক্সিজেন কিন্তু একটা সেকেন্ড হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এর ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু 3.5। ওকে, সেকেন্ড হাইয়েস্ট। ওকে, অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ একটা এলিমেন্ট। এর উপরে পজিটিভ চার্জ কিন্তু মোটেই স্টেবল না। এবার এর উপরে যদি পজিটিভ চার্জ আসে তাহলে কি হবে, যে এই যে বন্ডটা, এই বন্ডটার পোলারিটি বেড়ে যাবে। দিস বন্ড উইল বিকাম মোর পোলার। আর কোনো বন্ডের পোলারিটি যদি বেড়ে যায় তাহলে সেই বন্ডটা কিন্তু আর স্টেবল হয় না। এর ফলে কি হবে, এই যে বন্ডটা, এই বন্ডটা কিন্তু ভেঙে যাবে। দিস বন্ড উইল ব্রেক। ওকে, অ্যান্ড দিস H2O উইল বি রিলিজড। এই H2Oটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে। ওকে, এর ফলোয়িং স্টেপে কি হবে, এর পরের স্টেপে আমাদের কাছে আমরা দেখতে পাবো যে এইখান থেকে আমাদের H2O, যেটা ওয়াটারটা, বাইরে বেরিয়ে আসছে। এর ফলে কি হবে, এর ফলে কিন্তু এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হবে, CH2 পজিটিভ। এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ইন্টারমিডিয়েটটা তৈরি হলো, এইটা কিন্তু একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। দিস ইজ 1 ডিগ্রি, অ্যান্ড 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ নট স্টেবল অ্যাট অল। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন কিন্তু মোটেই স্টেবল না। আর কোনো একটা রিয়াকশন যদি হতে হয় তাহলে সেই রিয়াকশানে যে ইন্টারমিডিয়েটটা তৈরি হবে সেটা স্টেবল তৈরি হতে হবে। সেটা যতটা স্টেবল হবে রিয়াকশনটা তত ফাস্ট হবে বা তত স্পন্টেনিয়াস হবে বা ফিজিবল হবে। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, যে এই যে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে এটা কিন্তু তেমন স্টেবল না। তাই এই যে কার্বোক্যাটায়নের এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, এখানে কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট হবে, আর এর ফলে এইখান থেকে কি তৈরি হবে, এইখানে আমাদের যে হাইড্রোজেনটা রয়েছে, এখানে হাইড্রোজেনটা এখানে শিফট হয়ে যাবে, এখানে হাইড্রোজেনটা শিফট হয়ে এই কার্বনের কাছে চলে আসবে। ওকে, ফলে এইখান থেকে ফাইনালি কি তৈরি হবে, এইখান থেকে ফাইনালি যেটা আমাদের কাছে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে CH3, অ্যান্ড পজিটিভ চার্জটা এখানে আসবে। ওকে, এইবার আমরা দেখতে পাচ্ছি যে এইটা আমাদের কাছে ওকে, একটু ভালো করে তৈরি করি এটা। ওকে, এইখানে আমাদের যে পজিটিভ চার্জটা সেটা এইখানে আসবে। ওকে, আর এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কি তৈরি হলো, এটা আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, 3 ডিগ্রি, অ্যান্ড দিস ইজ মোস্ট স্টেবল। এটা কিন্তু অনেক বেশি স্টেবল, তাই এটা ফলোয়িং রিয়াকশানে যাবে। এইবার আমরা দেখলাম যে এই যে H2SO4, এই যে H2SO4 এটা কিন্তু প্রোটনটাকে প্রথমে দিল।
এইবার এইটা যেহেতু রিয়াকশনে পার্টিসিপেট করবে না, এটা শুধুমাত্র একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে এখানে বা ডিহাইড্রেটিং এজেন্ট, তাই এই কিন্তু যে H2H+টা দিয়েছিল সেই H+টাকে কিন্তু সে আবার পুনরায় ফিরিয়ে নেবে। ওকে, তো এইখানে যে কোনো পজিশন থেকে এখানে যে আলফা কার্বনটা থাকবে, এখানে যে কোনো কার্বন থেকে কিন্তু একটা হাইড্রোজেন বাইরে বেরিয়ে আসবে। সেটা কে নিয়ে নেবে? সেটা কিন্তু নিয়ে নেবে আমাদের অ্যাসিড। এখান থেকে একটা হাইড্রোজেন কিন্তু বাইরে বেরিয়ে আসবে। ওকে, H+ কিন্তু বাইরে বেরিয়ে আসবে। ওকে, একটা প্রোটন বাইরে বেরিয়ে আসবে। এর ফলে কি হবে? এইখানে এর পরের স্টেপে এইরকম একটা স্ট্রাকচার তৈরি হবে, CH3 এইখানে পজিটিভ, এইখানে নেগেটিভ। ওকে, তো এর পরের স্টেপে কি তৈরি হবে? এখানে একটা ডবল বন্ড ফর্মেশন হবে, একটা ডবল বন্ড ফর্মেশন হবে, আর এখানে CH3 অ্যান্ড প্লাস মাইনাসের মাঝে একটা ডবল বন্ড ফর্মেশন হবে। তো আমাদের ফাইনাল যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কিন্তু এইটা। ওকে, এইটা আমাদের ফাইনাল প্রোডাক্ট তৈরি হচ্ছে। ওকে ওকে, তো আমাদের আনসারটা কোনটা হয়ে যাবে? এইটা আমাদের আনসার হবে। ওকে, এবার আমরা পরবর্তী কোশ্চেনটা দেখে নেব। ওকে, এই প্রশ্নে আমাদের বলা হচ্ছে পিক আপ দ্য ফলস স্টেটমেন্ট। কোনটা ফলস স্টেটমেন্ট সেটা আমাদের বলতে হবে। ওকে, ফলস স্টেটমেন্ট আমাদের বলতে হবে। ওকে, এখানে অ্যাক্টিভিটি নিয়ে বলা হচ্ছে। অ্যাক্টিভিটিটা কি সেটা আমরা একবার দেখে নেব। আসলে অ্যাক্টিভিটিটা হচ্ছে যে কোনো একটা যদি আমাদের কাছে মিক্সচার থাকে, এখানে যদি কোনো একটা মিক্সচার থাকে যেখানে বিভিন্ন আমাদের এলিমেন্ট রয়েছে A B C, এখানে আমাদের কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট A B C বা আরও হতে পারে, একটা মিক্সচারের মধ্যে একাধিক এলিমেন্ট থাকতে পারে, মানে একাধিক কম্পোনেন্ট থাকতে পারে। এইখানে যে কোনো একটা কম্পোনেন্টের যে এফেক্টিভ কনসেন্ট্রেশন, এখানে আমাদের অ্যাক্টিভিটিটা কি? অ্যাক্টিভিটিটা হচ্ছে যে কোনো একটা কম্পোনেন্টের এফেক্টিভ কনসেন্ট্রেশন। ওকে, এফেক্টিভ কনসেন্ট্রেশন, এফেক্টিভ কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন of any species, of any species in a mixture। কোনো মিক্সচারের মধ্যে কোনো একটা স্পিসিসের বা কোনো একটা কম্পোনেন্টের যে এফেক্টিভ কনসেন্ট্রেশন মানে যে যে কনসেন্ট্রেশনটা রিয়াকশানে এঙ্গেজ হয়। ওকে, এফেক্টিভ কনসেন্ট্রেশন মানে এঙ্গেজ ইন ফিজিক্যাল অর কেমিক্যাল রিয়াকশন, ফিজিক্যাল অর কেমিক্যাল প্রসেস। যে পার্টটা ফিজিক্যাল বা কেমিক্যাল প্রসেসে বা কেমিক্যাল রিয়াকশানে টেক পার্ট করে বা পার্টিসিপেট করে সেই অংশটাকে বলা হয় এফেক্টিভ কনসেন্ট্রেশন। ওকে, তো এফেক্টিভ কনসেন্ট্রেশন যেটা সেটাকেই কিন্তু বলা হয় অ্যাক্টিভিটি। ওকে, এইবার আমাদের যে অ্যাক্টিভিটি, এটাকে এখানে বলা হচ্ছে অ্যাক্টিভিটি ইকুয়াল টু মোলালিটি ইনটু অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টকে গামা দিয়ে ডিনোট করা হয়, অ্যান্ড মোলালিটি ইজ আওয়ার স্মল এম। ওকে, অ্যাক্টিভিটি ইজ আওয়ার এ। ওকে, তো এখানে আমাদের একটা রিলেশন থাকে যেটা হচ্ছে অ্যাক্টিভিটি ইকুয়াল টু এম ইন্টু গামা। ওকে, তো এটা এখানে দেওয়া রয়েছে অ্যাক্টিভিটি ইকুয়াল টু এম ইন্টু গামা, তো এটা ট্রু হয়ে যাবে। এরপরে দ্য অ্যাক্টিভিটিস অফ পিওর সলিড অ্যান্ড পিওর লিকুইড আর ইকুয়াল টু 1। হ্যাঁ, পিওর সলিড অ্যান্ড পিওর লিকুইডের যে এফেক্টিভ কনসেন্ট্রেশন সেটাকে কিন্তু 1 হিসেবে ধরা হয়। ওকে, এটা তোমরা অনেকে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে দেখেছো। ওকে, এরপরে ফর dilute solution of non-electrolytes, the difference between activity and molarity is negligible। হ্যাঁ, এটাও ট্রু। এটার কারণ কি, যে আমাদের যে কোনো ইন ইন এনি ওকে ইন ভেরি ডাইলিউট সলিউশন, in very dilute solution of non-electrolyte, শুধুমাত্র নন ইলেকট্রোলাইটের ক্ষেত্রে, নন ইলেকট্রোলাইট এর ক্ষেত্রে কি হয় যে অ্যাক্টিভিটি
molarity and molality are almost similar. এগুলো অলমোস্ট সিমিলার হয়। এইবার যদি এগুলো প্রায় সিমিলার হয় তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি থাকবে? নেগলিজেবল। প্রায় যদি সিমিলার হয় তাহলে ডিফারেন্স কি থাকবে? নেগলিজেবল। তাই এটা ট্রু হবে। এরপরে বলা হচ্ছে ফর ইলেকট্রোলাইট অ্যাক্টিভিটি, ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি হবে? অ্যাক্টিভিটি ইকুয়াল টু মোলারিটি নো, অ্যাক্টিভিটি ইকুয়াল টু মোলালিটি ইন্টু অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। ওকে, তা এইটা কিন্তু এখানে রং হয়ে যাবে, তো আমাদের ফলস স্টেটমেন্টটা এটা হয়ে যাবে। ওকে, দিস ইজ আওয়ার ফলস স্টেটমেন্ট। ওকে, এর পরের প্রশ্ন আমাদের কাছে একটা আইপিএসসি নেম রয়েছে। আইপিএসসি নেম এই কম্পাউন্ডার বলতে হবে। ওকে, এই যে এমই মানে মিথাইল। ওকে, আমরা যদি মিথেন থেকে একটা ব্যালেন্সি ফ্রি করি তাহলে এইটা হয়ে যায় CH3। ওকে, এটা মিথেন, একটা ব্যালেন্সি যদি আমরা ফ্রি করি তাহলে এটা হয়ে যায় মিথাইল। ওকে, -H, একটা ব্যালেন্সি ফ্রি করলে কি হয়ে যাবে? এটা মিথাইল হয়ে যাবে। ওকে, তো ME মানে হচ্ছে ভ্যালেন্সি CH3। ওকে, CH3 কাছে একটা ভ্যালেন্সি রয়েছে। ওকে, এইবার এই যে কম্পাউন্ডটা আমাদের দেওয়া রয়েছে এটা আমরা আলাদাভাবে এখানে লিখে নিই। ওকে, এটাকে কি বলা হয়? ME, মিথাইল। সো CHO, দিস ইজ আওয়ার অ্যালডিহাইড। ওকে, এখানে ডবল বন্ড রয়েছে। ওকে, এখানে আমাদের একটা হাইড্রোজেন রয়েছে, এরপর একটা ডবল বন্ড, এরপর এখানে একটা মিথাইল রয়েছে, এখানে একটা মিথাইল রয়েছে। দিস ইজ মিথাইল, দিস ইজ মিথাইল। ওকে, এইবার আমাদের প্রথম স্টেপ হচ্ছে প্রিন্সিপাল কার্বন চেইনটাকে মার্ক করা। প্রিন্সিপাল কার্বন চেইন এটা কিভাবে মার্ক হবে? এর মধ্যে কিন্তু আমাদের যে মেইন প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ সেটা কিন্তু অ্যাডেড থাকবে। এইখানে আমাদের এইটা হচ্ছে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। ওকে, যেহেতু একটাই রয়েছে তাই এটা প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ হয়ে যাবে, PFC। ওকে, এইবার আমাদের যে মেইন যে চেনটা হবে সেটা লংগেস্ট চেন হবে। প্রিন্সিপাল কার্বন চেনটা কিভাবে আমাদের ডিটারমাইন করতে হয় সেটা নির্ধারণ হয়, কিন্তু তার মধ্যে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ থাকবে, তার মধ্যে ডবল বন্ড থাকবে। ওকে, আর ম্যাক্সিমাম সাবস্টিটিউয়েন্ট যে চেনে থাকবে সেটাই কিন্তু প্রিন্সিপাল কার্বন চেন হবে। এইখানে আমরা যদি চেনটা সিলেক্ট করি তাহলে আমাদের এই রকম একটা চেন এখানে তৈরি হবে। এই চেনটা যদি আমরা এখানে সিলেক্ট করি তাহলে লংগেস্ট চেন হলো, প্রথমত লংগেস্ট চেন হতে হবে, তারপরে আমাদের সাবস্টিটিউয়েন্ট আমরা 3টে সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি। ওকে, এবার এখানে কিছু মেনশন করা নেই, মানে কি এখানে একটা কার্বন রয়েছে আর কার্বনের সাথে 3টে হাইড্রোজেন রয়েছে, মানে এটাও একটা মিথাইল। ওকে, তো এইখানে আমরা এবার নাম্বারিংগুলো দেখে নেব। প্রিন্সিপাল কার্বন চেনটা আমি মার্ক করলাম, তো আমাদের নাম্বারিং হবে এখান থেকেই। যেহেতু প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপে আমাদের কার্বন রয়েছে তাই এখান থেকে নাম্বারিং শুরু হবে। ওকে, এরপরে 2, 3, এরপর আমরা এই দিকে যাব না এই দিকে যাব? কোনটা? এই দিকে যদি যাই তাহলে চেনটা কিন্তু শেষ হয়ে গেল, আর এই দিকে গেলে আমাদের চেনটা কিন্তু এখনও অনেক লম্বা চলবে, তাই এই দিকে কিন্তু আমরা যাব না। ওকে, 5, 6, 7। এবার 7-এর পরে তোমরা এখানেও 8 করতে পারো বা এখানেও 8 করতে পারো। এখানে মিথাইল মানে কি? এখানে CH3 রয়েছে। ওকে, তো ওটাকে এখানে মিথাইল লেখা রয়েছে। মিথাইল মানে কি? CH3। তুমি ওপরেও 8 লিখতে পারবে, নিচেও 8 লিখতে পারবে। ওকে, তো যে কোনো একটা দিকে যাওয়া যেতে পারে, তো আমি নিচে নিয়ে নিলাম। ওকে, এইবার আমাদের এইখানে সাবস্টিটিউয়েন্ট কে হয়ে যাবে? সাবস্টিটিউয়েন্ট কিন্তু আমাদের এই মিথাইল একটা আর এইখানে একটা মিথাইল, এই দুটো কিন্তু আমাদের সাবস্টিটিউয়েন্ট। হাইড্রোজেন কখনো সাবস্টিটিউয়েন্ট হয় না। ওকে, এইবার আমরা নাম কিভাবে লিখব? প্রথমে আমাদের কি ছিল? প্রিফিক্স 1। প্রিফিক্স 1-এ কে থাকে? সাবস্টিটিউয়েন্ট এখানে কে রয়েছে? সাবস্টিটিউয়েন্ট আমাদের দুটো মিথাইল রয়েছে। কোন কোন পজিশনে? 3 and 7 পজিশনে। তো আমরা কি লিখব? 3,7 ডাইমিথাইল। এরপরে আমাদের নাম্বার অফ কার্বন কত রয়েছে চেনে? 8টা, তাই আমরা কি লিখব? অক্ট। এরপরে
এরপরে কি হবে আমাদের সাফিক্স ওয়ানে আমাদের ডিগ্রি অফ আনস্যাচুরেশনটা বলতে হয়। এখানে কটা ডাবল বন্ড রয়েছে? দুটো ডাবল বন্ড রয়েছে। সেকেন্ড অ্যান্ড সিক্স পজিশনে দুটো ডাবল বন্ড রয়েছে, তাই আমরা কি লিখব? 2,6 ডাই ইন। আর ফার্স্ট পজিশনে কি রয়েছে? অ্যালডিহাইড রয়েছে, তো 1 অ্যাল। ওকে, অ্যালডিহাইড কি আমাদের? CHO। এটা আমাদের একটা ফাংশনাল গ্রুপ, এখানে নিচে লিখে দিচ্ছি CHO ইজ আওয়ার ফাংশনাল গ্রুপ। এইটা যদি আমাদের PFG হয়, প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ হয়, তখন এর ক্ষেত্রে কি হবে? সাফিক্স 2 ইউজ হবে, সাফিক্স 2, অ্যান্ড দ্যাট ইজ অ্যাল। ওকে, এটা কিন্তু গুলিয়ে ফেলবে না, এটা আমাদের অ্যালকোহলের ক্ষেত্রে অল হয়, OL, এটা কিন্তু অ্যাল, AL। এইবার এইটাই যদি আমাদের সাবস্টিটিউয়েন্ট হয়ে যায়, সাবস্টিটিউয়েন্ট মানে এর থেকে হায়ার প্রায়োরিটি যদি কোনো ফাংশনাল গ্রুপ থাকে, তাহলে সেটা প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ হবে, আর এইটা লোয়ার প্রায়োরিটির জন্য সাবস্টিটিউয়েন্ট হয়ে যাবে, সাবস্টিটিউয়েন্ট। তাই এর ক্ষেত্রে কি হবে? এটা প্রিফিক্স 1 হিসেবে ইউজ হবে, প্রিফিক্স 1। আর প্রিফিক্স 1 এর ক্ষেত্রে কি হয়? এটা হয় অ্যালডো, ওকে, অর ফরমাইল। ওকে, এই ক্ষেত্রে আমাদের কোনটা ইউজ হলো? অ্যালটা ইউজ হলো। ওকে, তো আমাদের নামটা আমরা কি পেলাম? নামটা আমরা পেলাম 3,7 ডাইমিথাইল অক্ট 2,6 ডাই ইন 1 অ্যাল। ঠিক আছে, এইবার এইখানে একটা জিনিস রয়েছে, যে এইখানে যদি আমাদের পরপর দুটো AEIOUY এ কটার মধ্যে যদি পরপর দুটো কোনো অ্যালফাবেট আসে, তাহলে সেটার মধ্যে একটা কিন্তু আমাদের উঠে যায়। ওকে, তো এখানে আমাদের এর পরে A আসছে, তাই আমাদের এই ইটা কিন্তু উঠে যাবে। ওকে, তো আমাদের নামটা ফাইনালি কি হয়ে যাবে? নামটা কি আমাদের ডাই ইন 1 অ্যাল, এটাই থাকবে। ওকে, এর পরে ইটা হবে না। তো আমরা ফাইনাল নামটা কোনটা পাচ্ছি? আমরা ফাইনাল নামটা কিন্তু পাচ্ছি 3,7 ডাইমিথাইল অক্ট 2,6 ডাই ইন 1 অ্যাল, এইটা আমাদের নাম হচ্ছে। ওকে, বাকিগুলো কি রয়েছে? এখানে হেপ্ট রয়েছে, এটা হবে না। এরপরে ডাইমিথাইল 2,6, না এটা 2,6 ডাইমিথাইল না, 3,7। এরপর 3,7 ডাইমিথাইল অক্ট, এই অবধি ঠিক আছে। এখানে 7 অ্যাল রয়েছে, তাই এটা ভুল হয়ে যাবে। ওকে, আমাদের আনসারটা কোনটা হবে? এটা, দিস ইজ আওয়ার আনসার। ওকে, এইবার আমাদের হাইড্রোলিসিস করতে হবে এই প্রশ্নে। এখানে বলা হচ্ছে ইনক্রিজিং অর্ডার অফ হাইড্রোলিসিসের ইনক্রিজিং অর্ডার মানে রেট অফ রিয়াকশনটা বলতে হবে, মানে হাইড্রোলিসিস রিয়াকশানে রেট অফ রিয়াকশানের অর্ডারটা আমাদের এখানে বলতে হবে। ওকে, তো এই চারটা আমাদের কম্পাউন্ড দেওয়া রয়েছে, এখানে আমাদের হাইড্রোলিসিসের অর্ডারটা বলতে হবে। হোয়াট ইজ হাইড্রোলিসিস সেটা আমরা আগে দেখে নেব। হাইড্রোলিসিসের মানে হচ্ছে যে ওয়াটারের প্রেজেন্সে কোনো একটা কম্পাউন্ডকে ভেঙে নেওয়া। ওকে, ব্রেকডাউন অফ এনি কম্পাউন্ড, breakdown of a compound in presence of water, ওকে, এই যে রিয়াকশনটা হয়, এটা কিন্তু আমাদের SN1 অ্যান্ড SN2 মেকানিজমকে ফলো করে। ওকে, SN1 মানে ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, আর SN2 মানে বাইমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ইউনিমলিকুলার মানে এখানে এর যে RDS বা রেট ডিটারমাইনিং স্টেজ, সেটা কিন্তু একটাই রিয়াক্ট্যান্টের উপর ডিপেন্ড করে, আর এখানে দুটো রিয়াক্ট্যান্টের উপর ডিপেন্ড করে। ওকে, তো এইখানে আমাদের SN1টা কখন হবে? SN1 ইজ ফর 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর SN2 যেটা হয় এটা 1 ডিগ্রি অ্যান্ড 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এরপরে এই যে রিয়াকশনটা, এইটা কিন্তু আমাদের ইনভলভ ব্রেকিং অফ কোভ্যালেন্ট বন্ড। এখানে কোভ্যালেন্ট বন্ডের ব্রেকিং হয়, আর কোভ্যালেন্ট বন্ড যদি ব্রেকিং হয়, তাহলে এখানে কি হবে? কার্বোক্যাটায়ন ফর্মেশন। ওকে, এখানে যেহেতু কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে, তাই কার্বোক্যাটায়ন ফর্মেশনের জন্য এখানে কি হয়ে যাবে? যে অর্ডার অফ রিয়াকশন বা রেট অফ রিয়াকশন, এখানে রেট অফ রিয়াকশন যেটা হবে
এখানে রেট অফ রিয়াকশন depends on stability of carbocation. Stability of carbocation. এটা কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপরে কিন্তু রেটটা ডিপেন্ড করবে। ওকে, এবার আমরা এখানে কিভাবে কি হবে, এইবার হাইড্রোলিসিস মানে হচ্ছে কিন্তু ব্রেকডাউন অফ এনি কম্পাউন্ড। এবার এখানে আমি কম্পাউন্ডের ব্রেকডাউন করব। ওকে, প্রত্যেকটা কম্পাউন্ডকে আমি ভাঙবো। এখানে একটা কোভ্যালেন্ট বন্ডের ব্রেকিং হবে, আর কোভ্যালেন্ট বন্ড ব্রেকিংয়ের পর যে কার্বোক্যাটায়নটার ফর্মেশন হবে সেই কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা আমরা চেক করব। সেই কার্বোক্যাটায়ন যদি বেশি স্টেবল হয় তাহলে তার রিঅ্যাক্টিভিটি অর্ডারটা বেশি হবে, তার রিঅ্যাক্টিভিটি বেশি হবে। ওকে, সেই হিসাবে আমরা অর্ডারটা ডিটারমাইন করব। ওকে, তো আমরা ওয়ান বাই ওয়ান কিন্তু প্রত্যেকটা কম্পাউন্ড আমরা ভেঙে ভেঙে কিন্তু দেখব যে তার ফলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেটার স্টেবিলিটিটা কীরকম। এখানে আমাদের কাছে প্রথম যে কম্পাউন্ডটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে ব্রোমোবেনজিন রয়েছে। ওকে, এটা এরকম দেওয়া রয়েছে, এটা আমরা এইভাবে নিয়ে নেব অল্টারনেট ডাবল বন্ড, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এইবার এইখানে আমাদের কাছে যে লোন পেয়ার রয়েছে, ব্রোমিনের কাছে কিন্তু 3টে লোন পেয়ার থাকে। এইবার এই যে ব্রোমিনের কাছে কি রয়েছে, লোন পেয়ার রয়েছে, আর এইখানে আমাদের সিঙ্গেল বন্ড অ্যান্ড দেন ডাবল বন্ড। তো লোন পেয়ার, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এই যে কনজুগেশন যেখানে থাকবে সেখানে কিন্তু রেজোনেন্স হয়ে যাবে। তো এই লোন পেয়ারটা কিন্তু এখানে রেজোনেন্সে পার্টিসিপেট করবে। ওকে, ইট উইল পার্টিসিপেট ইন রেজোনেন্স। তো এইখানে কি হয়ে যাবে, পার্টিসিপেট ইন রেজোনেন্স, পার্টিসিপেট ইন রেজোনেন্স, এটা কিন্তু রেজোনেন্সে পার্টিসিপেট করবে। আর রেজোনেন্সে যদি পার্টিসিপেট করে তাহলে এই যে বন্ডটা, এটা আমাদের মনে হচ্ছে যে সিঙ্গেল বন্ড, এটা মনে হচ্ছে সিঙ্গেল বন্ড, কিন্তু রেজোনেন্সে যে বন্ডটা পার্টিসিপেট করে সেই বন্ডটা কিন্তু আর সিঙ্গেল বন্ড থাকে না, সেটা পার্শিয়াল ডাবল বন্ড হয়ে যায়। তো এই যে বন্ডটা, এইটা কিন্তু আমাদের পার্শিয়াল ডাবল বন্ড হয়ে যাবে। দিস ইজ পার্শিয়াল ডাবল বন্ড। পার্শিয়াল ডাবল বন্ড, পার্শিয়াল ডাবল বন্ড যদি হয়ে যায় তাহলে বন্ড অর্ডারটা বেড়ে গেল। প্রথমত বন্ড অর্ডার বেড়ে গেল, তারপরে রেজোনেন্স হয়ে গেল, তো স্টেবল হয়ে গেল বন্ডটা। ওকে, তো এখানে কি হচ্ছে যে বন্ড অর্ডার এটা কিন্তু বেড়ে যাচ্ছে, আর এর সাথে সাথে রেজোনেন্স হচ্ছে। ওকে, তো এর ফলে কি হলো, স্টেবিলিটি বেড়ে গেল, এই বন্ডটা বেশি স্টেবল হয়ে গেল, মোর স্টেবল বন্ড, মোর স্টেবল বন্ড। তাই এখানে কি হবে, ডাজ নট ব্রেক ইজিলি, ডাজ নট ব্রেক ইজিলি। ওকে, এই যে বন্ডটা, এই বন্ডটা কিন্তু ভাঙবেই না, এই বন্ডটা আমরা ভাঙতেই পারবো না। আর যদি বন্ড ভাঙতেই না পারি তাহলে হাইড্রোলিসিস রিয়াকশন হবেই না। ওকে, হাইড্রোলিসিস রিয়াকশন মানে আমাদের একটা কোভ্যালেন্ট বন্ডকে ভাঙতে হবে ইন দ্য প্রেজেন্স অফ ওয়াটার। ওকে, এইখানে আমরা এই বন্ডটা ভাঙতেই পারছি না, কারণ এই বন্ডটা কি হচ্ছে, এখানে রেজোনেন্সে পার্টিসিপেট করছে, আর ফলে এটা পার্শিয়াল ডাবল বন্ড তৈরি করছে, আর এর বন্ড অর্ডারটা বেড়ে যাচ্ছে ফ্রম 1 to 1.5। ওকে, এখানে বন্ড অর্ডার যদি বেড়ে যায় তাহলে কি হবে, আর সাথে সাথে রেজোনেন্সও হচ্ছে, তাই এটা মোর স্টেবল বন্ড হচ্ছে। আর এটা যদি স্টেবল বন্ড হয় তাহলে এই বন্ডটা কিন্তু সহজে ব্রেক হবে না। আর বন্ড ব্রেকিং যদি না হয় তাহলে দিস ইজ লিস্ট রিয়াক্টিভ টু হাইড্রোলিসিস, এটা হাইড্রোলিসিসে পার্টিসিপেটই করবে না। ওকে, সো দিস ওয়ান ইজ লিস্ট রিয়াক্টিভ, লিস্ট রিয়াক্টিভ টু হাইড্রোলিসিস। ওকে, এটা হাইড্রোলিসিস রিয়াকশনের জন্য কিন্তু লিস্ট রিয়াক্টিভ, এটা মোটেই রিয়াকশন করবে না। ওকে, পরের কম্পাউন্ডগুলো আমরা দেখব। সেকেন্ড আমাদের কাছে কি কম্পাউন্ড ছিল, সেকেন্ড যে আমাদের কাছে কম্পাউন্ডটা ছিল সেটা হচ্ছে আমাদের এই কম্পাউন্ডটা। ওকে, এখন এই কম্পাউন্ডটা যদি আমরা ব্রেক করি, এখানে যদি আমরা এই বন্ডটা ব্রেক করি তাহলে আমাদের এটা কি তৈরি হবে, এইখানে আমাদের এটা তৈরি হবে, এই একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। ওকে, এইখান থেকে এই কার্বোক্যাটায়ন তৈরি হবে। আসলে বন্ডটা এইভাবে ব্রেকিং হয় এখানে। ওকে, তো এখানে কার্বোক্যাটায়নটা এটা তৈরি হবে, আর এইটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। দিস ইজ 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের জন্য এটা লিস্ট স্টেবল,
এটা সব থেকে কম স্টেবল, লিস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। ওকে, থার্ড কেসে আমরা দেখব। থার্ড কেসে আমাদের কাছে কি রয়েছে? থার্ড কেসে আমাদের কাছে রয়েছে এরকম একটা স্ট্রাকচার। এখন এইটা যদি আমাদের কাছে, এইখানে এই বন্ডটা যদি ব্রেক হয়, তাহলে এখানে কি তৈরি হবে? এইখান থেকে তৈরি হবে এরকম একটা কার্বোক্যাটায়ন। ওকে, আর এইখানে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ চার্জ, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এখানে একটা কনজুগেশন রয়েছে, তাই এটাও কিন্তু এখানে রেজোনেন্সে যাবে। ওকে, এখানে কি যাবে? রেজোনেন্স হবে, আর এটা মোর স্টেবল হবে, মোর স্টেবল কার্বোক্যাটায়ন। ওকে, এরপরে যদি আমরা দেখি, এরপরে থার্ড যে আমাদের কাছে রয়েছে কম্পাউন্ডটা, সেটা হচ্ছে আমাদের CH3, and then bromine. ওকে, এইখানে আমরা যদি বন্ডটা ব্রেক করি, তাহলে এখানে কি তৈরি হবে? এখানে আমাদের তৈরি হবে CH3 and then CH3, এইখানে পজিটিভ চার্জ আমরা এখানে দেখতে পাচ্ছি। দিস ইজ, এটা 1 ডিগ্রি, কিন্তু এই 1 ডিগ্রির ক্ষেত্রে রেজোনেন্স হচ্ছে, তাই এটার থেকে এটা বেশি স্টেবল। এইটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এইখানে কি হচ্ছে যে এই যে এখানে মিথাইল, 3টে মিথাইল গ্রুপ যুক্ত রয়েছে, এরা কিন্তু এখানে প্লাস I এফেক্ট অ্যান্ড প্লাস H এফেক্ট দেবে। ওকে, ইন্ডাকটিভ এফেক্ট অ্যান্ড হাইপার কনজুগেশন দুটোই কাজ করবে, তাই এখানে এই যে পজিটিভ চার্জ, এটা কিন্তু কমে যাবে। আর পজিটিভ চার্জ যদি কমে যায়, তাহলে এটা মোর স্টেবল হয়ে যাবে। ওকে, তো এখানে প্লাস I অ্যান্ড প্লাস H এফেক্ট লাগার কারণে এখানে কি হয়ে যাবে? দিস ইজ মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন, মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। এটা যদি মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন হয়, তাহলে এটা সব থেকে বেশি রিঅ্যাক্টিভ হবে। তাহলে আমরা রিঅ্যাক্টিভিটি অর্ডার যদি আমরা দেখি, এখানে আমরা একটা বক্সের মধ্যে দেখে নিচ্ছি। ওকে, রিঅ্যাক্টিভিটি অর্ডার, সব থেকে বেশি রিঅ্যাক্টিভ কে হবে? যেটা মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মেশন করবে। মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন কে ফর্মেশন করছে? দিস ইজ 4। মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মেশন করছে ফোর্থ ওয়ান। এর থেকে কম রিঅ্যাক্টিভ কে হবে? এইখানে আমরা দেখছি দুটোই 1 ডিগ্রি, কিন্তু এটা রেজোনেন্স করছে, তাই এটা মোর স্টেবল, তাহলে এখানে 3 হবে। এরপরে এখানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, কিন্তু এখানে কার্বোক্যাটায়ন তৈরিই হচ্ছে না, তাই এটা তো পার্টিসিপেটই করবে না, তাহলে এটা লিস্ট রিঅ্যাক্টিভ। তো থার্ডে কে আসবে? আমাদের সেকেন্ড অপশন, আর লিস্ট রিঅ্যাক্টিভ হবে ফার্স্ট অপশন। তো আমাদের আনসার হয়ে যাবে 4, 3, 2, 1 ইন ডিক্রিজিং অর্ডার। সব থেকে বেশি রিঅ্যাক্টিভ আমাদের ফোর্থ ওয়ান, লিস্ট রিঅ্যাক্টিভ ফার্স্ট ওয়ান। তো আমরা এখানে আনসারটা দেখে নেব। সব থেকে বেশি রিঅ্যাক্টিভ হচ্ছে আমাদের ফোর্থ ওয়ান, ইজ মোস্ট রিঅ্যাক্টিভ। ওকে, আমাদের আনসারটা এখানে এটা হয়ে যাবে, সব থেকে বেশি রিঅ্যাক্টিভ ফোর্থ ওয়ান, তারপরে সব থেকে কম রিঅ্যাক্টিভ ফার্স্ট ওয়ান। ওকে, এখানে ইনক্রিজিং অর্ডার দেওয়া রয়েছে, আমরা ওটা ডিক্রিজিং অর্ডারে লিখেছিলাম। ওকে, আমরা যেটা লিখেছিলাম সেটা হচ্ছে ফোর্থ সব থেকে বেশি রিঅ্যাক্টিভ, তারপরে থার্ড ওয়ান, তারপরে সেকেন্ড ওয়ান, তারপরে ফার্স্ট ওয়ান। ওকে, এটাকে এখানে উল্টো করে লেখা রয়েছে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে, ইফ কপার ইজ কেপ্ট ওপেন ইন এয়ার, ইট স্লোলি লুজেস ইটস শাইনিং ব্রাউন সারফেস অ্যান্ড গেইনস এ গ্রিন কোটিং। ওকে, এর উপরে একটা গ্রিন কোটিং চলে আসে যদি আমরা এটাকে বাতাসের সংস্পর্শে রাখি, খোলা বাতাসে রাখা হয়। ইট ইজ ডিউ টু দ্য ফর্মেশন অফ, এটা কার ফর্মেশনের জন্য হয়? হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড, কোন কম্পাউন্ডের ফর্মেশন হয় এর ক্ষেত্রে? ওকে, যখন কপারকে যখন খোলা বাতাসের সংস্পর্শে রাখা হয়, তখন এটা কি করে? ইট রিয়াক্টস উইথ অ্যাটমসফিয়ারিক এয়ার, ইট রিয়াক্টস উইথ অ্যাটমসফিয়ারিক গ্যাসেস,
atmospheric gases and moisture. বাতাসের বিভিন্ন গ্যাস এবং তার আর্দ্রতার সাথে কিন্তু এটা কি করে, রিঅ্যাক্ট করে ফেলে, আর এটা কি করে, and forms a new compound, আর এই কম্পাউন্ডের কালারটা কি হয়, এই কম্পাউন্ডের কালারটা হয় আমাদের গ্রিন কালার। আর এই যে গ্রিন কালারটা, এটা একটা বাইরে একটা আস্তরণ ফেলে দেয়, একটা সবুজ কালারের একটা আস্তরণ ফেলে দেয়, গ্রিন কোটিং করে ফেলে। ওকে, এই যে নতুন কম্পাউন্ডটা তৈরি হলো, এটার কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টি কিন্তু আলাদা, আর এর ফলে যে আমাদের মেটালটা, এটা কিন্তু ব্রিটল বা ভঙ্গুর টাইপের হয়ে যায়। দ্য মেটাল বিকামস ডাল অ্যান্ড দ্য মেটাল বিকামস ডাল অ্যান্ড ব্রিটল। মেটালটা কিন্তু আমাদের ডাল হয়ে যায় আর ব্রিটল হয়ে যায়। ওকে, সেটা কিন্তু আর চকচকে থাকে না, সেটা চকচকে যে আভা সেটা কিন্তু হারিয়ে ফেলে। ওকে, এইবার এই ক্ষেত্রে আমাদের রিয়াকশানটা কী হয়, কী কম্পাউন্ডটা এক্স্যাক্টলি তৈরি হয় সেটা আমরা দেখব। রিয়াকশানটা একবার দেখে নিই। আমাদের যে এলিমেন্টাল কপার রয়েছে, দিস ইজ সলিড, এটা রিয়াকশান করে আমাদের বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাথে, আর আমাদের যে আর্দ্রতা রয়েছে H2O, দিস ইজ অলসো গ্যাস। এরপরে আর কার সাথে রিয়াকশন করে, O2। ওকে, এর ফলে এখানে কি তৈরি হয়, এখানে তৈরি হয় আমাদের কিউপ্রিক হাইড্রোক্সাইড, কপার হাইড্রোক্সাইড, আর এখানে কি তৈরি হয় আমাদের কপার কার্বনেট, CuCO3S। এইটা আমাদের গ্রিন কালারের হয়। ওকে, এবার এইখানে এই যে এটা যদি আমরা রিয়াকশনটা ব্যালেন্স করি তাহলে এখানে একটা 2 আসবে। ওকে, হ্যাঁ, এবার রিয়াকশনটা ব্যালেন্স রয়েছে। তো আমাদের অপশানটা কি হবে, এইটা আমাদের তৈরি হচ্ছে কপার কার্বনেট, CuCO3। এটা আমাদের আনসার হবে, আমাদের আনসার এটা হবে। এবার বলা হচ্ছে একটা হিলিয়াম নিউক্লিয়াসের ক্ষেত্রে কটা কি রয়েছে। ওকে, ইলেকট্রন, প্রোটন। ওকে, যেহেতু নিউক্লিয়াস বলা হয়েছে, নিউক্লিয়াসের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন থাকে না, নিউক্লিয়াস মিন্স নো ইলেকট্রন। ওকে, তাই আমরা এখান থেকে এইটুকু পড়ে নিয়ে কিন্তু আমরা একটা অপশানকে এলিমিনেট করতে পারবো। এইখানে কিন্তু আমাদের ইলেকট্রন থাকবে না, এখানে আমাদের ইলেকট্রন থাকবে না, যেহেতু এখানে ইলেকট্রন রয়েছে, তাই এই দুটো অপশান কিন্তু প্রথমেই ভুল। ওকে, পরেরটা আমরা দেখছি এবার। ওকে, এবার যেহেতু হিলিয়াম নিউক্লিয়াস রয়েছে, হিলিয়াম কি রয়েছে, 2He4 হয়। ওকে, এইখানে আমরা যদি যে কোনো একটা এলিমেন্টের কথা বলি, তাহলে এলিমেন্টটাকে এইভাবে ডিনোট করা হয়, যেখানে জেড, এটা এক্সটা হচ্ছে সিম্বল, দিস ইজ সিম্বল অফ এনি এলিমেন্ট, জেডটা হচ্ছে তার অ্যাটমিক নাম্বার, এটা হচ্ছে তার অ্যাটমিক মাস বা মাস নাম্বার, সিম্পলি মাস নাম্বার। ওকে, অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন। ওকে, মাস নাম্বার অফ প্রোটনটাকে আমি এইভাবে লিখছি। ওকে, দিস ইজ নাম্বার অফ প্রোটন। মাস নাম্বার মানে কি, মাস নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, দিস ইজ নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, এটা হচ্ছে মাস নাম্বার। ওকে, এটাকে এ বলা হয়। ওকে, এইবার আমরা যদি হিলিয়ামের কথা বলি, তাহলে হিলিয়ামটাকে আমরা এইভাবে লিখি 2He4। এখানে 2টা হচ্ছে তার অ্যাটমিক নাম্বার, মানে হিলিয়ামের ক্ষেত্রে এইটা তার মাস নাম্বার, এটা হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। তা হিলিয়ামের ক্ষেত্রে আমরা নাম্বার অফ প্রোটন এটা কি লিখতে পারবো আমরা, 2। আর এর ক্ষেত্রে যে এ ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, আর এটা কত হিলিয়ামের ক্ষেত্রে, 4। আর এরপরে যদি আমরা দেখি যে নাম্বার অফ প্রোটন রয়েছে 2টো, আর নাম্বার অফ নিউট্রনটা আমরা বের করব, ইকুয়াল টু 4, তাহলে এখান থেকে নাম্বার অফ নিউট্রন ইজ ইকুয়াল টু 4 - 2, দ্যাট ইজ ইকুয়াল টু 2। তো আমরা এখানে কি পাচ্ছি, নাম্বার অফ প্রোটন 2 and number of neutron is also 2, তো NP is equal to 2 and number of neutron that is also equal to 2।
তো আমরা নিউট্রন অ্যান্ড প্রোটন দুটো করে পাচ্ছি, তো দুটো প্রোটন দুটো নিউট্রন, এটা আমাদের আনসার হবে। ওকে, এর পরের প্রশ্নে বলা হচ্ছে অ্যান অ্যাজোট্রপিক মিক্সচার অফ টু লিকুইডস হ্যাজ এ বলিং পয়েন্ট লোয়ার দ্যান আইদার অফ দেম। মানে যে দুটো লিকুইড দিয়ে এই অ্যাজোট্রপিক মিক্সচারটা তৈরি, সেই দুটো লিকুইড থেকে কিন্তু এই যে মিক্সচার তার বয়লিং পয়েন্ট কিন্তু কম, লোয়ার। ওকে, লোয়ার, লোয়ার। ওকে, ওয়েন ইট, এইটা কি করে, রাউল্ট ল থেকে কোন ডেভিয়েশনটা দেখায়। ওকে, এবার আমরা এখানে দেখে নেবো যে অ্যাজোট্রপিক মিক্সচারটা কী জিনিস। অ্যাজোট্রপিক মিক্সচার হচ্ছে আমাদের দুটো লিকুইড দিয়ে তৈরি এমন একটা মিক্সচার যেটা একটা সিঙ্গেল সাবস্টান্স হিসেবে কাজ করে। আর অ্যাজোট্রপিক মিক্সচারের ক্ষেত্রে কিন্তু ডাজ নট ফলো রাউলস ল, দিস ডাজ নট ফলো রাউলস ল। ওকে, রাউলস ল। এই ক্ষেত্রে কিন্তু এটা রাউলস লকে ফলো করে না। ওকে, সো ইট শোজ ডেভিয়েশন ফ্রম, it shows deviation from the Raoult's law. এটা রাউলস ল থেকে কিন্তু একটা ডেভিয়েশন শো করে। এবার কী কী ডেভিয়েশন শো করে, এটা দুটো ডেভিয়েশন রয়েছে, একটা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন, একটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন। ওকে, তো প্রথমে আমরা পজিটিভ ডেভিয়েশনটা দেখে নেব। পজিটিভ ডেভিয়েশন এই ক্ষেত্রে কি হয়, যে এই ক্ষেত্রে হায়ার ভেপার প্রেশার যে মিক্সচারটা থাকে, অ্যাজোট্রপিক মিক্সচার হ্যাজ higher vapor pressure, Vp means vapor pressure, and lower boiling point, Bp means boiling point. So higher vapor pressure and lower boiling point than কার থেকে, then the constituent chemicals, sorry, constituent liquids, যে দুটো লিকুইড দিয়ে বা যে লিকুইডগুলো দিয়ে অ্যাজোট্রপিক মিক্সচারটা তৈরি, তার থেকে কিন্তু মিক্সচারের যে ভেপার প্রেশার বা বয়লিং পয়েন্ট সেটা কিন্তু কম থাকে, সরি, ভেপার প্রেশারটা বেশি থাকে, বয়লিং পয়েন্টটা কম থাকে। ওকে, দিস ইজ ইন কেস অফ পজিটিভ ডেভিয়েশন। ওকে, এই কটা মনে রাখলে তোমাদের এই টাইপের কোশ্চেন কিন্তু ইজিলি সলভ করতে পারবে। ওকে, তাই যে কটা মনে রাখা দরকার সেটা আমি এখানে লিখছি। নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে কী হবে, নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে হবে যে মিক্সচার হ্যাজ, দ্য অ্যাজোট্রপিক মিক্সচার হ্যাজ lower vapor pressure and higher boiling point than the constituent liquid. মানে কনস্টিটিউয়েন্ট লিকুইড মানে যে লিকুইডগুলো দিয়ে মিক্সচারটা তৈরি, সেই লিকুইডগুলোর তুলনায় ভেপার প্রেশারটা লোয়ার হবে আর বয়লিং পয়েন্টটা হায়ার হবে। ওকে, কনস্টিটিউয়েন্ট লিকুইড। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কি দেখছি, বয়লিং পয়েন্ট লোয়ার বয়লিং পয়েন্ট। ওকে, মানে লোয়ার বয়লিং পয়েন্ট, এখানে বয়লিং পয়েন্টের কথা বলা হচ্ছে। লোয়ার বয়লিং পয়েন্ট হলে আমাদের কাছে আর কি থাকে, হায়ার ভেপার প্রেশার থাকে। ওকে, হায়ার ভেপার প্রেশার। তো লোয়ার বয়লিং পয়েন্ট অ্যান্ড হায়ার ভেপার প্রেশার, এটা কার ক্ষেত্রে পেলাম আমরা, পজিটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে। ওকে, দিস ইজ পজিটিভ ডেভিয়েশন। তো দিস ইজ শোজ পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল, দিস ইজ আওয়ার আনসার। ওকে, এইখানে কী কী জিনিস আমরা দেখলাম, যে এখানে যেহেতু রাউলস ল এর কথা বলা হচ্ছে, রাউলস লটা কি, রাউলস লটা একটা মিক্সচারের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে যেটা ডিসক্রাইব করে দ্য আইডিয়াল বিহেভিয়ার অফ দ্য লিকুইড মিক্সচার। যে কোনো একটা লিকুইড মিক্সচারের একটা আইডিয়াল বিহেভিয়ারকে সেটা ডিসক্রাইব করে, যেখানে বলা হয় যে ভেপার প্রেশার অফ ইচ কম্পোনেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য কম্পোনেন্ট। কোনো একটা, যে সমস্ত কম্পোনেন্ট নিয়ে কোনো একটা মিক্সচার তৈরি, আমাদের কাছে যদি বিভিন্ন কম্পোনেন্ট থাকে এ অ্যান্ড বি, আমি ধরে নিলাম দুটো কম্পোনেন্ট নিয়ে একটা মিক্সচার তৈরি, তাহলে এ অ্যান্ড বি এর যে মোল ফ্র্যাকশন তার উপর কিন্তু ডিপেন্ড করবে এ অ্যান্ড বি এর
যে আমাদের ভেপার প্রেশারটা কত হবে। যদি এর মোল ফ্র্যাকশন বেশি হয় তাহলে ভেপার প্রেশারটাও কিন্তু এর বেশি থাকবে। ওকে, তো এইটা একটা আইডিয়াল বিহেভিয়ার, কিন্তু সেটা ডেসক্রাইব করে রাউলস ল। কিন্তু যখন এটা একটা অ্যাজোট্রপিক মিক্সচার তৈরি করে কোনো একটা দুটো লিকুইড বা তিনটে লিকুইড মিলে, তখন সেই ক্ষেত্রে কিন্তু অ্যাজোট্রপিক মিক্সচারটা কিন্তু রাউলস লকে ফলো করে না। আর সেটা কিন্তু আমাদের ডেভিয়েশন শো করেন, দ্যাট ইজ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডেভিয়েশন। আর সেই ডেভিয়েশনগুলোর ক্ষেত্রে কী কী হয়ে থাকে, এখানে মিক্সচার পজিটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে হায়ার ভেপার প্রেশার অ্যান্ড লোয়ার বয়লিং পয়েন্ট, আর নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে আমাদের লোয়ার ভেপার প্রেশার অ্যান্ড হায়ার বয়লিং পয়েন্ট এটা হয়ে থাকে। ওকে ওকে, এর পরের প্রশ্নে বলা হচ্ছে 5 moles অফ আ গ্যাস ইন আ ক্লোজড ভেসেল, একটা বন্ধ কন্টেইনার বা ক্লোজড ভেসেলের মধ্যে হিটেড ফ্রম 300 কেলভিন টু 600 কেলভিন, মানে এখানে টেম্পারেচারটা কিন্তু ডবল করা হলো, টেম্পারেচার ডাবলড। ওকে, দেন প্রেশার অফ দ্য গ্যাস, ওকে দ্য প্রেশার অফ দ্য গ্যাস ডাবলড। যখন টেম্পারেচারকে ডবল করা হচ্ছে, প্রেশার অফ দ্য গ্যাস ইজ অলসো গেটিং ডাবলড। ওকে, তো দ্য নাম্বার অফ মোলস অফ দ্য গ্যাস উইল বি, এখানে নাম্বার অফ মোল কি হবে? ওকে, নাম্বার অফ মোল কি হবে? তো আমরা জানি আইডিয়াল গ্যাস ইকুয়েশন, দ্যাট ইজ পিভি ইকুয়াল টু এনআরটি। ওকে, এইখানে আমরা জানি আরটা আমাদের ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তো দিস ইজ অলরেডি কনস্ট্যান্ট। এইখানে বলা হচ্ছে যে যখন হিটেড ফ্রম 300 কেলভিন টু 600 কেলভিন, এখানে টেম্পারেচার যেটা করা হয়েছে, টেম্পারেচার T1 ইকুয়াল টু 300 কেলভিন অ্যান্ড T2 যেটা দেওয়া রয়েছে আমাদের কাছে রয়েছে 600 কেলভিন। তো এইখান থেকে আমরা যখন এইখানে যাচ্ছি তখন টেম্পারেচারটা কিন্তু আমাদের ডবল হয়ে গেল, টেম্পারেচার ডবল হয়ে গেল। ওকে, টেম্পারেচার যদি আমরা ডবল করি তাহলে আমাদের হচ্ছে প্রেশারটাও ডবল হচ্ছে। ওকে, প্রেশারটাও ডবল হচ্ছে, টেম্পারেচার ডবল, আর এর ফলে কি হচ্ছে, প্রেশারটাও ডবল হচ্ছে। মানে টেম্পারেচার আর প্রেশারের সাথে কিন্তু আমরা একটা ডাইরেক্ট রিলেশন পাচ্ছি। টেম্পারেচার যখন ডবল হচ্ছে প্রেশারটাও ডবল হচ্ছে। ওকে, এই প্রশ্নটা একটু ভালোভাবে বুঝবে, একটু ট্রিকি কোশ্চেন। এখানে টেম্পারেচার যখন ডবল হচ্ছে প্রেশারটাও ডবল হচ্ছে। ওকে, এটা কখন সম্ভব? যখন যখন প্রেশার অথবা টেম্পারেচার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পি অথবা পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। এই দুটো কেসে কি হবে, যে প্রেশার যখন ডবল হবে টেম্পারেচারটাও ডবল হবে, মানে একটা লিনিয়ার ডিপেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি, মানে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। এখান থেকে আমরা কি বলতে পারি, দিস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। ওকে, এখানে ডাইরেক্টলি প্রপোর্শনাল যখন হবে তখনই আমরা এটা পাবো। এইবার এইখানে যদি আমরা পি প্রপোর্শনাল টু টি করি, তখন এইখানে আমাদের আরেকটা জিনিস, যে এখানে যেহেতু ক্লোজড ভেসেল বলা রয়েছে, যেহেতু ক্লোজ ভেসেল, ওকে কোথায় লিখি এটা, 1 মিনিট। হ্যাঁ, এইখানে যেহেতু ক্লোজ ভেসেল বলা রয়েছে, ক্লোজড ভেসেল বন্ধ যেহেতু এটা, তাই এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে ভলিউমটা হবে সেটাও কিন্তু কনস্ট্যান্ট হবে। ওকে, ভলিউমটাও কনস্ট্যান্ট হবে যেহেতু ক্লোজ ভেসেল। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, আর আমরা পি যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি হয় তাহলে এখানে আমাদের এনটাকেও কনস্ট্যান্ট হতে হবে। যেহেতু আমাদের এই শর্ত অনুযায়ী যদি টেম্পারেচার যখন ডবল হচ্ছে তখন আমাদের প্রেশারটাও ডবল হচ্ছে, এই শর্ত অনুযায়ী আমাদের প্রেশারটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, তো এটা তখনই হবে যখন আমাদের ভি, এন অ্যান্ড আর তিনটেই কনস্ট্যান্ট হবে। এটা এই যে রিলেশন, এটা কখন পসিবল? This relation is only possible when, okay, only when V, R, N equal to constant. ওকে, সবগুলো যখন কনস্ট্যান্ট হবে, এখান থেকে আমরা কি পাচ্ছি, n ইকুয়াল টু কনস্ট্যান্ট, n ইকুয়াল টু আমাদের কি কনস্ট্যান্ট, আর nটা কি ছিল আমাদের, n হচ্ছে আমাদের নাম্বার অফ মোলস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ মোলস সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, নাম্বার অফ মোলসটা কনস্ট্যান্ট থাকবে। তো এখানে আমাদের প্রথমে কত মোল নেওয়া হয়েছিল, 5 মোল, তাই আমাদের আনসারটা কি থাকবে, 5 মোলই থাকবে। ওকে, দ্য নাম্বার অফ মোলস অফ দ্য গ্যাস উইল বি, গ্যাসের যে ফাইনাল নাম্বার অফ মোলস হবে সেটা আমাদের বলতে বলা হয়েছে, সেটা আমাদের 5 মোল হবে। ওকে, 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 to the power -9, এটা অনেকেই জানো। ওকে, এই যে কনভার্জন ফ্যাক্টরগুলো তোমরা যারা জানো না তাদের জন্য আমি একটু লিখে দিই। ওকে,
ডেসি, ডেসিকে স্মল ডি দিয়ে ডিনোট করা হয়। সেন্টি, সেন্টিকে স্মল সি। এরপরে আমাদের রয়েছে মিলি, মিলিকে স্মল এম দিয়ে ডিনোট করা হয়। এরপরে মাইক্রো, মাইক্রোকে মিউ দিয়ে ডিনোট করা হয়। এরপরে আমাদের রয়েছে ন্যানো, ন্যানোকে স্মল এন দিয়ে ডিনোট করা হয়। এরপরে পিকো, পিকোকে স্মল পি দিয়ে ডিনোট করা হয়। এরপরে রয়েছে ফেমটো, ফেমটোকে স্মল এফ দিয়ে ডিনোট করা হয়। এরপরে অ্যাটো, অ্যাটোকে স্মল এ দিয়ে। এরপরে জেটো, জেটোকে আমাদের স্মল জেড দিয়ে। আর এরপরে ইয়ক্টো, দিস ইজ স্মল ওয়াই। ওকে, এবারে প্রত্যেকটার মানে কি আমি একটু লিখে দিচ্ছি। এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকের কাজে আসবে। এখন তোমাদের এই প্রশ্নটা দেখে অনেকের মনে হতে পারে যে এমন প্রশ্নটা আসতেই পারে না। ওকে, এই প্রশ্নটা সরাসরি যদি নাও আসে, তবে তোমাদের অনেক প্রশ্নে কিন্তু কনভার্জন ফ্যাক্টর হিসেবে এটা ইউজ হবে। তোমাদের কনভার্জন ফ্যাক্টর হিসেবে কিন্তু এটা ইউজ হবে। ওকে, তাই এটা অনেক প্রশ্নে ইন্টারমিডিয়েট স্টেপ হিসেবে কিন্তু এটা ইউজ হবে, তাই এটাকে কিন্তু খুব সহজে নেবে না। ওকে, তো এখানে ডেসিটা কি হয় 10⁻⁻1, 10⁻⁻2, মিলি হয় 10⁻⁻3। এই কনভার্জন ফ্যাক্টরগুলো জানা কিন্তু অত্যন্ত জরুরি। মাইক্রো হয় 10⁻⁻6, ন্যানো ইজ 10⁻⁻9, পিকো ইজ 10⁻⁻12, ফেমটো ইজ 10⁻⁻15। একটা জিনিস যে ফেমটো অবধি কিন্তু আমাদের ইউজটা বেশি হয়, এর পরেগুলো তেমন ইউজ হয় না, তবুও আমি জানার জন্য বলে দিচ্ছি। অ্যাটোটা হয় আমাদের 10⁻⁻18, জেটো ইজ 10⁻⁻21, অ্যান্ড দিস ওয়ান ইজ 10⁻⁻24। ওকে, একই রকমভাবে এগুলো হচ্ছে আমাদের মিনিমাইজ করার জন্য যে আমাদের টুলস। ওকে, একই রকমভাবে যদি আমরা কনভার্জন ফ্যাক্টরগুলো দেখি কোনো একটা কোয়ান্টিটিকে বড় করার জন্য, তো সেটার জন্য আমাদের ইউজ হয় ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এটা, জেটা, ইয়োটা। ওকে, তো এদের ক্ষেত্রে আমাদের কি কি থাকে সেগুলো আমরা একবার দেখে নেব। ওকে, ডেকা is 10⁻1, হেক্টো is 10⁻2, kilo is 10⁻3, mega is 10⁻6, giga is 10⁻9, tera is 10⁻12, peta is 10⁻15। ওকে, এই অবধি আমাদের ইউজ হয়, এর পরেরগুলো তেমন প্রয়োজন পড়ে না, তবুও বলে দিই। এটা is 10⁻18, zeta is 10⁻21, and iota this is 10⁻24। ওকে, এই কনভার্জন ফ্যাক্টরগুলো মনে রাখবে। যদি এটা এখানে ফেমটা অবধি মনে রাখবে, আর এটা পেটা অবধি মনে রাখবে। ওকে, তো এখানে আমাদের আনসারটা ছিল কিন্তু ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁻9। এইরকম যদি ডাইরেক্ট কোশ্চেন নাও আসে, তার সম্ভাবনা অনেক কম, ডাইরেক্ট প্রশ্ন তেমন আসে না। এটা করানোর উদ্দেশ্য হচ্ছে এই কনভার্জন ফ্যাক্টরগুলো যাতে তোমাদের জানা হয়। ওকে, এই কনভার্জন ফ্যাক্টরগুলো যদি জানা থাকে, তাহলে কিন্তু তোমরা অনেক নিউমেরিক্যাল কিন্তু হ্যান্ডেল করতে পারবে। অনেক নিউমেরিক্যালে কিন্তু এই কনভার্জন ফ্যাক্টরগুলো ইনক্লুডেড থাকে, আর সেই কনভার্জন যদি করতে না পারো, তাহলে তোমাদের যদি প্রসেসটা জানা থাকে যে হ্যাঁ এই যে নিউমেরিক্যালটা রয়েছে এটা আমি এই মেথডে করতে পারবো বা এই ফর্মুলাটা ইউজ করে করতে পারবো, তবুও কিন্তু তোমরা এই কনভার্জন ফ্যাক্টরে গিয়ে আটকে যাবে। ওকে, তাই এটা কিন্তু খুব লাইটলি নেবে না, বি সিরিয়াস অ্যাবাউট দিস। ওকে, তো আজকের মতো এখানেই। ওকে, লেকচার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করোনি, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে কিন্তু জয়েন করবে। সেখানে তোমরা সমস্ত লেকচার পিডিএফ অ্যান্ড আমাদের ফিউচার আপডেটসগুলো পেয়ে যাবে। ওকে, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং টুডেস ক্লাস। ওকে, সি ইউ সুন, টিল দেন স্টে অন, টেক কেয়ার, গুড বাই।